গল্প অদ্ভুত সম্মোহন। লেখিকা লামিয়া রহমান মেঘলা। শুনেছি মেয়েরা যখন বাড়ি ছেড়ে অন্য পুরুষের হাত ধরে বার হয় তখন নিজের ইচ্ছেতেই হয়। পৃথিবীর বুকে আমি হয়তো প্রথম মেয়ে যে তার অনিচ্ছা সত্ত্বেও কোনো অন্য পুরুষের জন্য বাড়ি ছাড়ছি। মেঘ গাড়ির দরজা খোলা, এদিকে আমার সুন্দরী খাঁচাটার দরজাও খোলা। কি ভাবছো বলো তো, জলদি এসো। টাকার চেকটা সুন্দর করে সাজিয়ে রেখে এসো, ভয় পেয়ে না, 20 লাখ টাকায় ঢুকবে ওই অ্যাকাউন্টেই। কানে থাকা ফোনটা টুনটুন শব্দ হয়ে কেটে গেল। আমি বড় অসহায়, সত্যি কিছু করার নাই। সবকিছু ছেড়ে আমানের কথা মতো ফোনটা জায়গায় রেখে একটা চিঠি লিখলাম, শুধু 4টা শব্দ। আমাকে খুঁজছে এসো না। ব্যাস, কানে থাকা দুলটা খুলে দিলাম। একটা সুতির ফ্রক ছিল পরনে, সেটা পরে চলে এলাম নিচে। আমানের গাড়ি অপেক্ষা করছে। আমি ভেতরে উঠতে গাড়ি চলা শুরু করলো। আমি জান্নাতুল মেঘ, বিজনেসম্যান আমির রায়হানের বড় মেয়ে। আমার আরো 2টো বোন আছে, জান্নাতুল কিয়া আর জান্নাতুল বর্ষা। আমাদের সবার নামের আগেই বাবা জান্নাতুল রেখেছেন। তার মতে আমরা তার কাছে জান্নাতের মতো সুখের 3টি মুখ। আমার মা নেই, বিগত 4 বছর আগে তিনি মারা গেছেন। বাবা আমাদের সব। সব ভালোই ছিল, জীবনটা সত্যি অসাধারণ চলছিল। কিন্তু হঠাৎ একটা ঝড়। আমার বাবা তার ব্যবসায় 2 কোটি টাকার মতো লস করে ব্যাংক কিনা হয়েছে। আমাদের যাবতীয় সব সম্পত্তি ব্যাংকে চলে গেছে। আছে শুধু এই বাড়িটা, যেটা কাল নিলামে উঠবে। এই সব খবর শুনে বাবা স্ট্রোক করেছে, প্রচুর অসুস্থ। আজ এই নিলাম ঠেকাতে আর বাবাকে সুস্থ করতে আমার এই পদক্ষেপ নেওয়া। কাল বাড়িটা নিলামে উঠবে, তাই আজ সকাল থেকে খুঁজছি কি করা যায়। আমার সব গয়না, মায়ের সব গয়না এক জায়গায় করেছি। এমন সময় একটা ফোন আসে। হবালো, মেঘ বলছো? জি, আপনি? আমান খান নাম শুনেছ অবশ্যই। জি শুনেছি, কিন্তু আপনার কি কাজ? তোমার প্রয়োজন টাকা, আমার তুমি। মানে কি? মানে হলো তুমি আমার টাকা তোমার। কি বলছেন কি এগুলা? উফ, এত চেতো কেন? শুন মন দিয়ে আমার কথা, রাত 12টা আমি ফোন দিব তোমাকে। তোমার টেবিলে একটা চেক পাবে, টাকা চেক, যে অ্যাকাউন্টে কোন টাকা নেই। তোমার জন্য বাইরে অপেক্ষা করবে একটা কালো গাড়ি, দরজা খোলা অবস্থায়। তুমি আমার গাড়িতে উঠতে চলে আসবে আমার খাঁচায়। যখনই তুমি বন্দী হবে তখনই আমি তোমার রাখা সেই চেক অ্যাকাউন্টে 20 লাখ টাকা দিব। শুধু এটা নয়, এরপরে তোমার বাবার চিকিৎসার খরচ, তোমার বোনদের পড়াশোনায়, সব আমার দায়িত্ব। শুধু তোমার সাথে থাকবে না কোন যোগাযোগ। তুমি হবে বন্দী। আসার সময় নিজের ফোন রেখে আসবে, একটি চিঠি লিখে আসবে। আমাকে আর খুঁজবে না। আর কানের দুলটাও খুলে রেখে এসো। ব্যাস, অনেক বলেছেন আপনি। আমিও অনেক শুনেছি বাবার মুখে আপনার কথা। আপনি অনেক কোটিপতি একজন মানুষ। কিন্তু ক্ষমা করবেন, আমি এই প্রস্তাবে কখনো রাজি হতে পারবো না। আমার কাছে যা সম্পদ আছে তা বিক্রি করে এই নিলাম আমি ঠিকিয়ে দিব। আশা করি আপনি আর ফোন দিবেন না। সুইট হার্ট, ওগুলা বেচতে পারলে আমাকে জানিও। টাটা। ফোনটা কেটে গেল। কি বললো উনি? বেচতে পারলে বলো মানে? উফ না, আর ভাবতে পারছি না। সারাটা দিন সব দোকানে ঘুরলাম, কোথাও আমার গয়না নেবে না। এই কেমন কষ্টে পড়লাম আমি। কি করে এই মুসিবত থেকে বার হব না, কোন চান্স নাই। সারাদিন ঘর থেকে বার হয়নি। হয়তো বাবাকে আর দেখতে পাবো না, তাই সারাদিন ওনার কাছে যায়নি। এটা জানলে যে আমি আর বাবাকে দেখতে পাবো না, তাহলে আর সারাদিন বাবার কাছে থাকতাম। রাত 12টা। আমান আমাকে আবার ফোন করে। আমার কাছে আর কোন উপায় নাই, এখন আমাকে যেতেই হবে। না হলে বাবাকে বাঁচাতে পারবো না। জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। কিন্তু সত্যি আজ বোধ হয় পৃথিবীর বুকে সব থেকে অসহাম আমি। নিজের অসুস্থ বাপকে রেখে চলে এসেছি আমি এক অচেনা জায়গায়। হয়তো বড় কোন বিপদ অপেক্ষা করছে আমার জন্য। হঠাৎ গাড়িটা থেমে গেল। আমি এসে পৌঁছে গেলাম এক বিয়ের বাংলোর সমানে। এটা বাংলো বাড়ি, সেটা আশেপাশের অবস্থান আর বাড়িটা দেখে বোঝা যাচ্ছে। গাড়ির দরজা খুলে দেওয়া হলো। আমাকে ভেতরে আনা হলো। একজন মহিলা এসে আমাকে একটি রুমে নিয়ে গেল। আর একের পর এক বেল্টের আঘাত আমার পিঠে পড়তে আছে। শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। কিছু বলতে পারছি না, মুখটা যে বাঁধা।
আমানের থামার কোনো নাম নাই, সে আঘাত করতে আছে। বিয়ের প্রথম রাতে কোনো মেয়ে তার স্বামীর কাছে এমন বেদম মার খায় তা জানতাম না যদি না আমার সাথে এটা হতো। কিছু সময় পর আমান ক্লান্ত হয়ে বসে পড়ে আমার পাশে। প্রায় 30 মিনিট যাবৎ মারতে আছে উনি আমাকে। হয়তো ক্লান্তি গ্রাস করেছে অনেক। কিছুক্ষণ আগে মহিলাটি আমার জামা চেন করিয়ে একটা শাড়ি পরিয়ে দেয়। কি হচ্ছে এগুলা জানতে পারবেন কিছু সময় পর। তারপর আমাকে নিয়ে অন্য একটা রুমে দিয়ে এলো। রুমটা অনেক বড়। একপাশে সুন্দর করে খাট টেবিল সাজানো, সব যাবতীয় আসবাবপত্র একপাশে, অন্য পাশে একটা খাঁচা, অনেক বড় খাঁচা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এটা দেখে ফোনের সেই কথাটা মনে পড়ে গেল। আমার সুন্দরী খাঁচাটা তোমার অপেক্ষায় আছে। কি দেখছো জান? হঠাৎ পেছনে খুব কাছে কারোর কণ্ঠ শুনতে পেলাম। আমি পেছনে তাকিয়ে থমকে গেলাম। সাদা শার্টের হঠাৎ ফোল্ড করা চুলগুলো উপরের দিকে, হাতে একটা ঘড়ি, হলুদ ফর্সা গায়ের রং। এই ছেলেটার মুখে মিচকি হাসিতে দেখে হয়তো আমার মতো হাজারো মেয়ে পাগল হয়ে যাবে। বাবার মুখে শুধু নামটাই শুনেছি, কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজ প্রথম দেখে আমার চোখ আটকে গেছে। কিন্তু কেউ বলবে এত সুন্দর ইনোসেন্ট একটা চেহারার পিছনে এত বড় শয়তান লুকিয়ে আছে। ও হ্যালো, কি ভাবছো? দেখো, তোমাকে আমি কিনে এনেছি, তাই তোমার ভাবনায় শুধু আমার অস্তিত্ব থাকবে। এই কথাটা আমার বুকে তীরের মতো বিঁধে গেল। সত্যি আমাকে উনি কিনে এনেছে। আমার সকল চাহিদার বস্তু তুমি, তোমার সকল টাকার উৎস আমি। কি বুঝলে? বুঝলাম একটা মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে। হাহা, নিচু যথেষ্ট ভদ্রলোকের ব্যবহার করেছি আমি। নুচু নুচু তো তুমি আর তোমার বাবা, তোমার পুরো বংশের লোক। আমাকে যা বলবেন বলুন, আমার পরিবার তুলে কথা বলবেন না। বলবো 100 বার, বলবো কি করবে? আপনি মিথ্যা বলবেন সেটা সহ্য করব না। সহ্যের এখনো কিছু হয়নি, মাত্র শুরু। সহায় করো। কেন? করতে বলছি করো। আমাকে দিয়ে একটি পেপারে সাইন করিয়ে নিল, কিন্তু আমাকে পড়তে দিল না। এটা কি? বিয়ে হয়ে গেল জানো, এবার কি বলো তো? মানে মানে দেখবা? আপনি একটা অমানুষ। কি বললি আমি অমানুষ? তাহলে দেখ অমানুষের কাজ। উনি কথাটা বলেই আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে পেছনে হাত আর মুখ বেঁধে দেয়। তারপরই শুরু হয় বেল্টের আঘাত। উনি যখন ক্লান্ত তখন আমাকে পাত খুলে নিয়ে পাশে থাকা সেই খাঁচাটায় ফেলে দেয়। উপর থেকে পড়ে আমার সমস্ত শরীর অবশের মতো হয়ে যাচ্ছে। কিছু বলতে পারছি না, জবান আটকে গেছে আমার। আমাকে ফেলে দিয়ে উনি দরজা লাগিয়ে তালা মেরে নিজে বিছানায় শুয়ে পড়লেন। সারাটা রাত ওখানে ব্যথায় ছটফট করেছি। মুখটা হাতটা তখনও বাঁধাই ছিল, তাই কোন শব্দ হয়নি মুখ দিয়ে, শুধু চোখে ছিল পানি। সকালে রায়হান বাড়িতে। বর্ষা, আপনি কেথার নেই, সারা বাড়ি খুঁজেছি, কিন্তু গেল কই কিয়া? জানি না বাবা, যদি জানতে পারে তাহলে। নানা, বাবাকে কিছু বলা যাবে না এখন, এমনি আজ নিলামের কার্যক্রম শুরু হবে। আর আব্বু মেঘ, আপি কই তুই? বর্ষা আর কিয়া জমত দুজনেই ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আর মেঘ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বর্ষা, ওটা কি? কেয়া? কই? বর্ষা, ওই দেখ মেঘ আপির কানের দুল আর ফোন। কেয়া? বর্ষা আর কেয়া চিঠির সাথে 20 লাখ টাকা চেকটা পেয়ে গেল। আমাকে খুঁজছে এসো না। বর্ষা, এটা মেঘ আপির লেখা। কেয়া? হ্যাঁ, কিন্তু আপি কই? বর্ষা, দেখ এতগুলো টাকা কই পাইলো আপি? কেয়া? উফ, সবই কপালে, পুরো কাঁপলে আর কত কিছু দেখবো। বল তো বর্ষা। হতাশ মুখ কেয়া। জানি না, কিছু আসছে না মাথায়, তবে শুধু ফিল হচ্ছে আপনি কোনে বিপদে আছে। বর্ষা। খোদন বাড়িতে। সকালে কাছের জানালা ভেদ করে আমানের মুখে রোদ আসতে আমানের চোখ খুলে। আজ তার ঘুম হয়েছে অনেক সুন্দর ঘুম। সে শান্তির ঘুম ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে তার রুমে করা খাঁচায় সে নিস্তেজ মেঘকে দেখতে পায়। শাড়ির আঁচল বেয়ে আছে, চুলগুলো খোলা,
অতিরিক্ত মারপিঠে পড়ায় ফর্সা পিঠে ক্ষতের দাগ দৃশ্যমান। মেয়েটার খুবই কষ্ট হয়েছে এটা বুঝতে আর বাকি নেই আমানের। এত কঠিন আচরণ করেছে সে। মেয়েটার এত করুণ অবস্থা যে তার চোখের সামনে। তাও আমানের মনে বিন্দু মাত্র অনুশোচনা বোধ হলো না। আমান বাথরুমে গিয়ে এক বালতি পানি এনে মেঘের উপর ছুঁড়ে মারে। হঠাৎ মুখের উপর পানি পড়ায় তড়িঘড়ি করে উঠতে গিয়ে পড়ে যায়। শরীরে অসহনশীল ব্যথা আমার। সারাটা রাত ছটফট করেছি। শেষ রাতের দিকে হঠাৎ চোখ বুজে আসে। এখনো এভাবে পড়ে থাকার মানে কি? উঠে আমার জন্য নাস্তা তৈরি কর। তুই জানিস তুই আমার কেনা। কষ্ট হচ্ছে উঠতে। কষ্ট তো হবেই, কষ্ট নেবার জন্যই তো এখানে আনা। কেন বুঝতে চাও না? নিশ্চুপ। উনি এসে আমাকে টেনে খাঁচা থেকে বার করে দাঁড় করাই। টুক টুক পানি পড়ছে আমার শাড়ি থেকে। ভিজে গেছি পুরো। হাঁটুতে ব্যথা, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারলাম না, পা ভাত করে পড়ে যেতে নিলাম। আমাকে ধরে বসলেন আমান। এত ক্লান্ত হলে চলে, সবে তো শুরু। ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিই আমি। সত্যি কি অদ্ভুত আমার জীবনের মোড়। কোথা থেকে কোথায়। যাও 20 মিনিটের মধ্যে আমার জন্য কিছু তৈরি করে আনো বলেই আমাকে ছেড়ে দিল। উনি ছেড়ে দিতে আমি পড়ে গেলাম। কি হলো, আবার পড়ে গেলে কেন? আমি পারছি না উঠতে। হয়তো একটু অনুশোচনা করলেন। আমাকে তুলে নিয়ে ওনার বাসার রান্নাঘরে দাঁড় করিয়ে দিলেন। জাস্ট 20 মিনিট টাইম, মাই নিড বলেই চলে গেল। অসহ্য ব্যথা করছে আমার শরীরে, কি করে নড়েচড়ে কিছু রান্না করি। তার উপর কিছুই চিনি না আমি। ভেজা শরীরে এখন কাঁপুনি দিয়ে উঠছে শীতে। সব থেকে বড় কথা, রান্নায় পারি না। হ্যালো নাইম। জি ভাই। আধাম কই? ভাই পাশেই আছে। গুড় দুজন মিলে আবির রায়হানের বাসায় যাবে। কেন ভাই? নিলাম হবে শুনেছিস তোরা? হ্যাঁ ভাই। বাড়িটা কিনে ওদের ফেরত দিবি। ওকে ভাই। আর শুন। জি ভাই। মা বাবা যেন দেশে না আসতে পারে কিছুদিন, এদিকে নজর দিস। ওকে ভাই। আমান ফোনটা রেখে চেয়ারে বসে মাথা ঠেকালো পেছনে। কিছু সময় পর সে ঘড়ির দিকে তাকায়। সময় দেখে একটা ডেভিল স্মাইল দিল। যেন টাইম টু টর্চার। আমার পায়ের জুতার আওয়াজ আমাকে ভয় শিউরে উঠতে বাধ্য করবে। আই প্রমিস। আমান কথাটা বলেই নিচে নেমে এলো। যেটা ভেবে এসেছিল সেটাই হলো। মেঘ মেঝেতে পড়ে আছে। কারণ তার শরীরে শক্তি নেই নড়বার। আমান মেঘকে দিয়ে আসার 5 মিনিট পরে এসে পড়ে যায়। দাঁড়িয়ে থাকার মতো অবস্থা যে তার আর নেই। আমান এগিয়ে গিয়ে মেঘের হাত ধরে টেনে তুলে। বলেছিলাম 20 মিনিটের মধ্যে কিছু রান্না করতে, দাঁতে দাঁত চেপে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তার উপর আমি কিছু বাড়িও। কথাটা বলা শেষ হতে না হতেই আমান টাচ করে চ লাগিয়ে দেয়। আমি ঘুরে পড়তে গেলে ধরে বসে। আমাকে না খাইয়ে রাখার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আম। শব্দটা শেষ করার আগে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়। আমি হাঁটতে পারছি না, ব্যথায় হাঁটু ভেঙে যখন পড়ে যেতে যাব তখন ঘুরে পাত খুলে করে নেয়। আমাকে নিয়ে একটা রুমে আসে। এই অন্ধকার রুমে 20 ঘন্টা কাটাবা। কারণ রান্নার সময় ছিল 20 মিনিট। আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। বারবার আকুতি মিনতি করছিলাম, আমি পারছি না সত্যি দাঁড়াতে। কিন্তু শোনেনি। পাষাণ মানুষরা প্রচুর করা। অন্ধকার হয়ে গেল চারিদিক। মেঝেতে পড়ে আছি আমি। এই অন্ধকার আমার বন্ধু হলো। কাল চিন্তায় চিন্তায় আমি কিছু খাইনি সারাদিন রাত। মানে হলো আজ 2 দিন কিছু খাইনি। এভাবে থাকলে আমি মারা যাব। ভেজা অবস্থায় আমার শীত বাড়তে লাগলো। মমা আমি আসি। মেঘের চোখ দুটো আস্তে বন্ধ হয়ে গেল। নাইম নিলামের সময় 12:00 এখন 11:45। আমরা পৌঁছে যেতে পারবো, চল জলদি। হ্যাঁ ঠিক বলেছিস। নাইম আর আধাম রওনা দিল। কেয়া আমরা কি করবো? বাবা সকাল থেকে প্রতি মিনিটে প্রশ্ন করেছে আপনি কই।
জানি না, আমার মাথায় কাজ করছে না। একটু পর নিলাম শুরু হবে, এবার আর শেষ রক্ষা হবে না। আচ্ছা, ওই চেকটা দিয়ে কিছু করি। কি থেকে কি করে আমরা কি জানি? এখন কোন ব্যাংকে যাব? তোমাদের কিছু জানা লাগবে না। কেয়া আর বর্ষা দুটো পুরুষ কণ্ঠ পেয়ে দরজার দিকে তাকায়। কারা আপনারা? আমাদের চিনি, কাজ নেই পিচ্ছিরা। আমাদের তোমার বাবার কাছে নিয়ে চলো। চিনি না জানি না, হুট করে চলে এসে এসব বলছেন, ভাবছেন মেনে নিব। বর্ষা, চেনা পরিচয় হবে, কিন্তু তার আগে তোমার বাবার কাছে নিয়ে চলো। নাইম। নাম বলুন, কারা আপনারা? কেয়া। আমি আধা মানো নাইম। কি নাম শুনে চিনেননি তো জানতাম, চিনবেন না, এত জল ঘোলা করে লাভ নাই, চলুন এখন। কিন্তু নিলামের কার্যক্রম শুরু হতে চলল মিশ্রা। বর্ষা, আমার মনে হয় এদের আসতে দেওয়া ভালো। আস্তে আস্তে। ঠিক বলছিস, আস্তে আস্তে। তোমরা কারা? আঙ্কেল, আপনারা শুভাকাঙ্ক্ষী মনে করুন। কিন্তু বাবারা, প্লিজ আঙ্কেল, আপনি সাইন করে দিন, নিলামের কার্যক্রম শুরু হতে চলল। ঠিক আছে দেও। আবির রায়হান সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আঙ্কেল, এখন তাহলে আমরা আসি। ঠিক আছে। নাইম আর আধাম চলে যায়। বর্ষা, জি বাবা। আমার মেয়ে কই? পাপা, পাপা তুমি ঘুমো তো, এখন আমি মাথা টিপে দিচ্ছি। কেয়া। কেয়া কথাটা ঘুরিয়ে তার বাবাকে উল্টো বুঝো দিয়ে ঘুম পাড়িয়ে দিল। ওদিকে নাইম আর আধাম মিলে সব কাজ শেষ করে রওনা দেয়। বর্ষা, আর কত সময় বুঝাবো পাপাকে, এই বুঝো। জানি না কেয়া। রাত 9টা। আমার মেঘকে ফেলে আসা বন্ধ ঘরের দিকে পা বাড়ায়। ঘরে এসে মেঘকে ঠিক সেই জায়গায় সেইভাবে পড়ে থাকতে দেখে মেঘের কাছে গিয়ে শরীরে হাত দিতে চমকে যায়। প্রচন্ড জ্বরে গা পড়ে যাচ্ছে। এভাবে থাকলে হয়তো মারাই যাবে। না, তোমাকে মরতে দেওয়া যাবে না, কিছু করতে হবে। আমান মেঘকে পাত করে নিয়ে রুমে চলে আসে। মেঘের শাড়িটা পাল্টায় কাজের মহিলাকে দিয়ে। তারপর ডক্টরকে ফোন করে। হ্যালো ডক্টর। জি স্যার, কেমন আছেন? পীড়িতের আলাপ করতে ফোন দেয়নি, আমার স্ত্রী অসুস্থ, 10 মিনিটের মধ্যে আমার বাসায় হাজির হন। ডক্টরের কথা শোনার আগেই ফোনটা কেটে দেয়। আমনের কথা মতো ঠিক 10 মিনিটের মধ্যেই ডক্টর হাজির। ডক্টর মেঘকে চেক আপ করে। বলছি স্যার, আপনার স্ত্রীকে তো মনে হয় কি অতিরিক্ত মার মেরেছে। ওনার এই অবস্থা কে করলো? আমার স্ত্রীর গায়ে অবশ্যই আমি ছাড়া অন্য কারোর হাত দেওয়ার সাহস নেই। এভাবে মারলেন স্যার? খুবই করুণ সুরে। তোমাকে আমি এসব বলতে রাখি নাই, যা কাজ দিচ্ছি সেটা করে বিদায় হও। দাঁতে দাঁত চেপে। সরি স্যার। ডক্টর মেঘকে চেক আপ করে ঔষধ দিয়ে চলে গেল। ডক্টর যাবার পর আমান মেঘের পাশে এসে বসে। তুমি অনেক সুন্দর, মায়াবিনী। তোমার পরিবার এই সৌন্দর্যের পূজারী। এত কাহিল হয়ে পড়লে হবে? সবে তো শুরু, এখনো অনেক বাকি। আমান এগুলা বলছে তখনই বুঝতে পারে মেঘ কিছু একটা বিড় করছে। আমান তাই কানটা মেঘের মুখের কাছে নেয়। পাপা, তুমি ঠিক আছো? ওরা তোমার খেয়াল রাখে তো? পাপা, আমার না খুব কষ্ট হয় যখন আমাকে মারি। আমার না খুব ব্যথা লাগে পাপা, কিন্তু না বুঝে না আমাকে, শুধু মারে পাপা। তুমি সুস্থ হয়ে আমাকে নিয়ে যাও পাপা। পাপা। মেঘের মুখে নিয়ে যাও কথাটা শুনে অজান্তেই আমানের বুকের মধ্যে ধুক করে ওঠে। কিছু হারাবার ভয়। কিন্তু এমন ফিলিংস আসার কারণ কি? স্যার। হঠাৎ দরজায় নখ পড়ায় ধ্যান ভাঙে আমানের। আমান গিয়ে দরজা খুলে দেয়। স্যার, খাবার। আমান খাবারটা নিয়ে নেয়। ওকে, তুমি যাও। মেঘ চলে যায়। আমান গিয়ে মেঘকে টেনে তোলে। অতিরিক্ত জ্বরের কারণে মেয়েটার সেন্স নাই। খুব কষ্টে আমান ঔষধ আর খাবার খাইয়ে দেয়। তারপর গিয়ে সোফায় শুয়ে পড়ে। কিছু সময় পর আমান এদিক থেকে ওদিক মোড় খেতে আছে, কিন্তু ঘুম আসছে না। মনটা সে তার বেড়ে ফেলে রেখে এসেছে।
বারবার ইচ্ছে করছে মেঘকে বুকে নিয়ে ঘুমোতে, কিন্তু এগোতে লাগছে। উফ আমান খান, আমি জীবনে কত মেয়ে আসছে, আর কাছে এই মেয়ের জন্য কেন এমন ফিল হচ্ছে? যাই হোক, এটা অন্যায়, আমি তার অসুস্থতার সুযোগ নিতে পারি না। এগুলো ভেবে আমান আবার শুয়ে পড়ে। কিছু সময় পর, না আমি তো ওর স্বামী, আমি পারি এটা করতে। আর কি এমন হবে একটু তো কাছে নিয়ে ঘুমবো? আমান গিয়ে মেঘকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভালো লাগছে এবার, সুন্দর একটা ফিল আসছে। যদিও গরম লাগছে তাও ভালো লাগছে। এমন ফিলিংস আমনের এই প্রথম হলো, কেন হলো জানা নেই। তবে কি সে মেঘকে খাঁচায় বন্দি করতে গিয়ে? ভালোবাসার সুন্দর এক বন্দি খাঁচায় ফেলে দিল। ওদিকে কেয়া আর বর্ষা চোখে ঘুম নাই, দুগুনি কাঁদছে। তাদের আপনি কই গেল, কি করছে কিছুই বুঝতে পারছে না তারা। এরপর কি হবে তা আল্লাহ তাআলাই বলতে পারে। সবার জীবনে ঝড় উঠিয়ে দিয়ে এখন আবহাওয়া সুস্থ। কি অদ্ভুত ব্যাপার। কেয়া আপনি কই? কাল বাবাকে কি বলবো? কিছু জানি না, আল্লাহ উঠায় নেও। সকালে আমানের ঘুমটা আগে ভাঙে। চোখ দুটো খুলতেই নিজের বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকা মেঘের উপস্থিতি উপলব্ধি করতে পারে। জ্বরটা তার কমেছে। মেঘের মুখে একটা অদ্ভুত মায়া আছে, যেটা হয়তো কেউ বুঝতেই পারে না। তাকে দেখলে শুধু মনে হয় জীবন ভর দেখিয়ে চলিয়ে দেখার শেষ নাই কোথায়ও। কিছু সময় নীরবে তাকিয়ে থেকে আমান কিছু একটা ভাবে, তারপর মেঘকে তুলে নেয় কোলে। বাথরুমে বাথটবে পানি ছেড়ে দিয়ে পুরো ভরে মেঘকে পানির মধ্যে ফেলে দেয়। হঠাৎ কানে মুখে পানি পড়ায় আমি উঠে পড়ি। উঠে বুঝতে পারি আমি বাথরুমে পানির মাঝে আছি। শরীরের ব্যথা কমেছে, কিন্তু আমি এখানে। ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখি আমান হাসছে, বাচ্চাদের মতো খিলখিল করে। আমি সব ভুলে আমানের দিকে আমার দৃষ্টি দৃঢ় করে তাকিয়ে আছি। আমাকে ফেলে দিয়ে এত মজা পানুনি, আমাকে কষ্ট দিয়ে এত শান্তি পানুনি, কিন্তু কেন, আমি কি করেছি? ও হ্যালো। আমানের ডাকে হুঁশ ফিরে আমার। জি। গোসল করে রান্না করতে যাও বলেই বেরিয়ে গেল। আমার মাথা ব্যথা, শরীরে ব্যথা, জ্বর সবই কমে গেছে, কিন্তু মনের ব্যথাটা এখনো আগের মতোই আছে। গোসল করে পরিষ্কার কাপড় পরে বেরিয়ে এলাম। রুমে আমার নেই। এই রুমে আসলে বারবার আমার দৃষ্টিতে শুধু সামনে থাকা খাঁচাটাই আসে, কারণ আমি যে ওই খাঁচার ভেতর বাস করা একটা প্রাণী মাত্র। আমার অস্তিত্ব আজ হাওয়াতে বিলীন হয়ে গেছে। কাগজের একটা সাইনে বন্দী হয়েছি এই খাঁচায়। নিজের পরিচয়টা আজ এই খাঁচার মতোই অনির্দিষ্ট। সবকিছু ভাবলে বুকের ভেতর দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এসব ভেবে লাভ নাই, মনকে এটা বুঝু দিয়ে আমি চলে এলাম নিচে। জানি না আমান কই, দেখা মেলেনি এখনো। আমি নিচে গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে আছি। কি করব আমি? পরোটা, আলু ভাজি আর ডিম। জলদি জলদি করে ফেল। ওনার কণ্ঠ শুনতে পেয়ে তাকিয়ে দেখি উনি টেবিলে বসছেন। ব্ল্যাক স্যুট পরা লোকটা সবসময় পরিপাটি থাকে, দেখতে সুন্দর লাগে। স্যার, আপনি তো এসব খান না? পাশে থাকা একজন মেয়ে বলে উঠল। হ্যাঁ, আজ আর খাবো না, আমার জন্য আমার খাবার তৈরি তো। জি স্যার, তৈরি আছে। তাহলে সব লোকগুলোকে ডাক দেও। ওকে স্যার। মিনিটের মধ্যে সব মেয়েগুলো হাজির। তোমাদের সবার ছুটি 3 মাসের জন্য। জি স্যার। হোম 3 মাসের জন্য ছুটি, বেতন পেয়ে যাবে। এখন যার সবাই। তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল, বাবা এত কাজ কে করবে? আমার জন্য অন্য একটা মানুষ কেনা আছে চাচা, তোমায় ভাবতে হবে না। তুমি রেস্ট নিয়েও অনেক করেছো এত বছর আমার জন্য। ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি আমাকে ইশারা করেছে। ঠিক আছে বাবা। সবাই চলে গেল। পড়ে রইলাম আমি। কি হলো, হা করে কি দেখছো, বানাও না কেন? আমি চারিদিকে খুঁজে সব বের করতে 30 মিনিট লাগিয়ে দিলাম। আমান 2 পা এক চেয়ারে দিয়ে বসে বসে আমার কষ্ট দিচ্ছে আর মিথি মিথি হাসছে।
আমি ওনার দিকে না দেখে শুরু করলাম বানানো। কিন্তু হচ্ছে না, না আটা গোলানো হচ্ছে, না আলু কাটা হচ্ছে, না ডিম। প্রায় 1 ঘন্টা পর ঘেমে নিয়ে একাকার হয়ে আছি আমি। মাজাটা ফেটে যাচ্ছে এখন দাঁড়ায় থাকতে থাকতে। আমান এগিয়ে আসলেন। কি রান্না করেছো দেখি। আমান সবকিছু দেখছে। 1 কেজি আটার একটা পোটলার সাথে 2 কেজি তেল, আলু চুপ চুপ তেলের মধ্যে, ডিম খোসা সহ। এগুলা কে খাবে? প্রচুর রেগে গিয়ে, আমি পারি না। পারি না বললে কি করে হয়, চিৎকার দিয়ে। আজকের মতো ম্যানেজ করুন, কাল থেকে হবে না। ভয় ভয়। পুরো বাড়ির কোনা কোনা পরিষ্কার চাই। আমার কাছে আর মাত্র 40 মিনিট সময় আছে, তারপর আমি বেরিয়ে যাবো। এর মধ্যে এই বাড়িটাকে পরিষ্কার দেখতে চাই। ওনার কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে এগুলা? এত বড় বাড়ির কি হলো যাও। আমি জানি আমার জন্য কোন মায়া দয়া তার নেই, তাই কাজে লাগলাম। 40 মিনিট পর প্রায় অর্ধেকটা শেষ করছি, আর হচ্ছে না। প্রচুর কষ্ট হচ্ছে আমার। উপরে একটা রুমের সামনে দাঁড়িয়ে আছি। রুমটা তালা দেওয়া, তাই অত তোয়াক্কা না করে পেছনে তাকিয়ে দেখি আমান দাঁড়িয়ে আছে। আমার হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। আমারই বানানো সব খাবার আমাকে খেতে দিল। নিজ হাতে খাইয়ে দিল, এগুলা রান্না করালো আমাকে দিয়ে, আবার সেগুলা খাইয়ে আমাকেই শাস্তি দিল। বাহ, আমান দ্য গ্রেট। কেন এমন করছে তিনি? কিসের শত্রুতা আমার ওনার সাথে? সেই সময় যাবার সময় হলো। তার আগে লাস্ট একটা কাজ। আমাকে নিয়ে সেই খাঁচার তালা মেরে লাইটটা অফ করে বেরিয়ে গেল। অন্ধকার চারিদিক। আমি বসে পড়লাম। সত্যি কত অসহায় আমি। হিংস্রতা সব আমার জন্য রেখেছে বোধ হয় আমান। আমি মেঝেতে শুয়ে পড়লাম। ওর হিংস্রতার পিছনের কারণটা বার করবই। আমি অসহায়, অন্ধকারে বন্দি। I've seen dark before, but not like this. This is cold, this is empty, this is numb. The life I knew is over, the lights are out. Hello, darkness, I am ready to succumb. I follow you around, I always have. But you may gone to a place I cannot find. This grief has a gravity, it pulls me down. But a tiny voice whispers in my mind. You are lost, hope is gone. But you must go on and do the next right thing. Can there be a day beyond this night? I don't know anymore what is true. I can't find my direction, I am all alone. The only star that guided me was you. How to rise from the flow? But it is not you I am rising for. Just do the next right thing. Take a step, step again. It is all that I can do. The next right thing. I won't look too far ahead. It is too much for me to take. But break. বাবা, এটা আপু লিখে যাওয়ার চিঠিটা। এগুলা কি বলছিস বর্ষা? আমার মেঘ মা এমন করতে পারে না। জানি না বাবাকে বলছি কি করছি। এগুলা মানতে আমরা পারছি না, কিন্তু কি করবো, সব রাস্তা বন্ধ। তুমি হাঁটতে পারো না, আমি বর্ষা কই যাব? কেয়া। তার উপর আমাদের আগের মতো অবস্থা নেই বাবাই। বর্ষা। আবির রয়হান কথাগুলো শুনে নীরবে চোখের পানি ফেলছেন। বর্ষা আর কেয়া মিলে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দেয় তাকে। মেয়ের এমন কাজ সে বিশ্বাস করতে পারছে না। সত্যি কি এমন হবার ছিল? কেয়া এখন দুপুর 12টা, বাবাই ঠিক 3 থেকে 4টা পর্যন্ত ঘুম বিচলের মধ্যে আমাদের কিছু করতে হবে। বর্ষা। কিন্তু কি করবি? কেয়া। বাইরে চল আগে। 2 বোন বের হলো বাইরে। কই যাবে, কি করবে জানে না, শুধু আপনি কি খুঁজতে হবে। বস, আপনার সম্পর্কে শালিকা 2জন কই যেন বার হলো। ফলো করো ওদের। নাইমা রাধামকে ফোন দিয়ে ওদের সাথে যেতে বলো, দেখ কি করে। ওকে, বসো। মেঘের বাসার চারিদিকে আমানের লোক আছে। সব নজর বন্দি করে রেখেছে সে। এদিকে আমানের কথা শেষ হতে না হতেই অন্য একটা ফোন আসে। ফোনটা হাতে নিয়ে আমান মুখে হাসি নিয়ে ফোন তোলে।
তার মা ফোন করেছে। হ্যালো মা, কিরে কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো, তুমি বাবা কেমন আছো? এই তো সুস্থ। বলছি বাবা অনেক হলো, এবার বাসায় ফেরার ব্যবস্থা কর। আমি এসে তোর বিয়ে দিব তো। মা তোমার থেকে আমি কিছু লুকিয়েছি। কি লুকিয়েছিস বাবা? আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমার বাবা ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি ওকে বিয়ে করে এনেছি। পুরোটা মিথ্যা নাটক। সে কি বলিস? আমার ঘরে নতুন বউ আর আমি এই আমেরিকায় পড়ে আছি। বাবা তুই জলদি ব্যবস্থা কর আমাদের দেশে ফেরার। হুম মা, জলদি করছি। তোমার বৌমাকে দেখলে তোমরা আরো খুশি হবে। ও মা, তাই নাকি? নাম কি? এসো দেখতে পাবে। ফোনটা রেখে দিল। আমানের মা বাবা জানে তার ছেলে জিৎ তার ছেলের রাগ সব সম্পর্কে। অনেক যত্ন করে মানুষ করেছেন, তাই ছেলেকে কিছু বলেনি এতে বড় সংবাদ শোনার পরও। এমনিতে ছেলেকে প্রচুর ভালোবাসেন তারা। বিকাল 4টা আমান কাজ শেষ করে বাসায় আসে। লাইট অন করতে দেখে মেঘ খাঁচার মধ্যে শুয়ে আছে। তা দেখে আমানের মায়া হলো। আমান গিয়ে মেঘকে বের করে বিছানায় শুয়ে দেয়। চোখের উপর আলো আসতে ঘুমটা হালকা হয়ে গেল। নড়াচড়া দিয়ে উঠে পড়লাম। কি ব্যাপার, আমি যে ওখানে ছিলাম এখানে কি করে এলাম? আমি ভাবতে ভাবতে দেখি আমান বেরিয়ে এসেছে গোসল করে মাথা মুছতে মুছতে। ওনার গায়ে শার্ট নাই, তাই আমি চোখটা নামিয়ে ফেলি এবং অন্যদিকে ঘুরে তাকাই। তোমার হাজবেন্ড তাকাতেই পারো। হাজবেন্ড না ধ্বংসবেন্ড আজ পর্যন্ত, তাই বুঝালাম না। আস্তে করে। কি বললে? কিছু না, আপনি যখন বার হবেন তখন লাইটটা অন করে দিবেন প্লিজ, অনেক অন্ধকার থাকে রুমটা। কেন, ভয় হয় নাকি? না মানে একটু নিচু সুরে। হা হা, তুমি কি ভেবেছো ভালো ব্যবহার করছি বলে তুমি আমাকে যা বলবে তাই করব? ওনার কথা শুনে মাথা তুলে তাকালাম, চোখ ভর্তি পানি, কখন জানি টুপুস করা পড়বে পড়বে বলছে। উনি আমার দিকে এগিয়ে এলেন। অন্ধকারের আর্তনাদ শুনতে চাও? সেই আর্তনাদ তোমার মতো হাজার মেয়ের ভয়ের কাছে হার মানে। এখন এসব বাদ দেও, গিয়ে রান্না করো, গো ফাস্ট। কেন এমন করছেন আমার সাথে? আমি তো কখনো আপনাকে দেখি পর্যন্ত নাই, তাহলে কিসের শত্রুতা দেখাচ্ছেন? আমাকে এই খাঁচা থেকে মুক্তি দিন, নাইলে একবারে মেরে ফেলুন। কান্না করতে করতে। আমান হয়তো রাগ করেছে, হয়তো করেনি, কি করেছে আমি জানি না, কিন্তু আমার উপর কোন প্রতিক্রিয়া বুঝতে পারলাম না আমি। হঠাৎ আমান আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। কাল আমার মা বাবা আসবে দেশে। তুমি তাদের সামনে সুন্দর পরিপাটি বউ হিসেবে নিজেকে পরিচিত করবে। আমি তোমার পারফেক্ট হাজবেন্ড আর তুমি আমার ভালোবাসার স্ত্রী। দেখ তোমার 2 বোন। আমান তার ফোন অন করে। আমি বর্ষা আর কিয়াকে দেখতে পাচ্ছি, ওরা বাইরে আছে। ওদের কিছু করবেন না, উত্তেজিত হয়ে না, আমি ওদের কিছুই বলবো না, শুধু তুমি আমার মা বাবাকে কিছু না বললেই হবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, মুখের ভাষা হারিয়ে গেছে। সত্যি কত রূপ একটা মানুষের ভেতর। আপনারা এখানে কি করছেন, নাইম? আমরা যাই করি না কেন আপনারা আমাদের পিছনে কেন এসেছেন? বর্ষা, দেখুন এভাবে রাস্তাঘাটে বেরোতে নেই। আধাম, কি করতে নেই আর কি করতে আছে তা ভালো করেই জানি আমরা। কেয়া, আপনি একটু বেশি কথা বলেন কেয়া। আধাম, তো এখন কথা কতটুকু বলবো সেটা কি আপনি বলবেন? কেয়া, তুমি বললে সারা জীবন কি করবা তা শুধু আমার উপর ডিপেন্ড হতে পারে। আধাম, হোয়াট রাবিশ। কেয়া, ও কোয়েল পাখি চেত কেন? আধাম, কোয়েল পাখিকে, এই কোয়েল পাখিকে। কেয়া, তুমি। আধাম, এই দেখুন কেয়া। এই কেয়া কেয়া, সরি ভাই গণ, আপনারা আপনাদের কাজে যান। এই তুই কি পাগল? চল বাসায় চল, এভাবে হবে না। বর্ষা বলল, তাই ছেড়ে দিলাম। কেয়া, ছাড়তে দিব না, ভয় নেই। আধাম, এই আধাম চল দোস্ত, তুই চল। নাইম। 4 জন দুদিকে ভাগ চলে গেল। ওর কথা শুনছিস বর্ষা? মেয়েটাকে দেখছিস নাইম? ওকেই প্রয়োজন। রাত 9টা। আমি বসে আছি খাঁচার মধ্যে। আমার বাসায় এসে অবর্কই জেনে গেলেন আমাকে বন্দি করে। কি সুন্দর আমার জীবন একটা খাঁচার বন্দি। চোখ দুটো বন্ধ করে নিলাম আমি। বর্ষা, তোর ফোন বাজে, ধরিস না কেন?
এই তো আসছি, আমি বাবার জন্য খাবার গরম করছিলাম। ও অনেক সময় ধরে বেজে চলেছে। দেখছি। বর্ষা গিয়ে ফোনটা পিক করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বাট আপনার পরিচয়? নাইম। পুরো নাম নাইমুল হাসান। নাইম ওই নাইম নাকি? জি হ্যাঁ, আমি সেই। নাম্বার কই পাইলেন আপনি? এই হয়ে গেলে জোগাড় কোন না কোন ভাবে। মানে কি? মানে পড়ে বলি, আপনার বাবা কেমন আছেন? আছেন, আল্লাহ যেমন রাখছে। দেখুন নাইম, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আপনি নেক্সট টাইম আমাকে দরকার বাদে ফোন না করলে আমি খুশি হই। কেন কেন, আমরা পরিচিত হব তো। আর এমনিতেও আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। মানে? রাত হলো, ঘুমান আপনি, আমি রাখি। গুড নাইট এন্ড আল্লাহ হাফেজ। জি। আল্লাহ হাফেজ। কিরিকে ফোন করেছিল? কিয়া এখন এটা শুনতে চেপবি, ওর থেকে লুকানোটা বেটার মনে মনে। কেউ না, কিয়া বাবাই কই? দেখ আপনি আপনি করছে, চল তো খাবারটা খাইয়ে ঔষধটা দিতে পারলে হয়। হুম চল। কিয়া আর বর্ষা চলে এলো আবির রায়হানের রুমে। বাবাই খেয়ে নেও। আমার মেঘমা কোথায়? বাবাই আসবে, আপনি যেখানে আছে সেখান থেকে অবশ্যই আসবে, তুমি দেখ। প্লিজ, তুমি এমন না খেয়ে থাকলে আমরা তো মারা যাবো, কি নিয়ে বাঁচবো বলো? প্লিজ বাবা, খেয়ে নেও। বর্ষা, আমার মেয়েটাকে আমার বুক থেকে কে নিয়ে গেল, আমার কিছু ভালো লাগছে না। বাবাই প্লিজ, ঔষধ খেতে হবে বাবাই। ওরা জোর করে আবির রায়হানকে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর নিজেদের ঘরে চলে আসে। ওরা 3 বোন একই রুমে থাকতো। রুমটা স্পেশালি তাদের জন্য ডিজাইন করা হয়। সাধারণ রুম থেকে অনেকটা বড়। 3টা খাট আছে সেখানে। বেশ সুন্দর করেই সবকিছু গোছানো। বর্ষা এভাবে আর কতদিন জানি না। আমান বাসায় এসে তালা খুলে মেঘকে বার করে। কালকে ফ্লাইটে বাবা মা বাসায় আসছে, তোমাকে যা বলেছি মনে আছে তো? জি। মাথা নিচু করে। যাও গিয়ে শুয়ে পড়ো। জি। আমি পেছনে ফিরে খাঁচার দিকে যাব তখনই। কই যাচ্ছ? শুতে। বিছানায় ঘুমাও। আমি বাধ্য মেয়ে হয়ে শুয়ে পড়লাম। এক কোণে গুটিসুটি মেরে। আমান গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লেন। আমার কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। তাও অনেক ঘুমের ঘাটতি থাকায় ঘুমিয়ে গেলাম। সকালে মেঘ উঠুন। বর্ষা একটু খানি ঘুমাই বইন। মেঘ উঠু, আমান আমি রেগে। আমি ধরফড়িয়ে উঠি। জয়জি বলুন। গোসল করে এই শাড়িটা পরে সুন্দর করে রেডি হয়ে আসো। কেন, ঘুমের ঘুরে? বাবা মা আসছে তাই। দাঁতে দাঁত চেপে। জি। মাথা নিচু করে। আমি কাপড়টা হাতে নিয়ে ওয়াশরুম চলে এলাম। এই জন্য এত দরদ আমাকে খাটে শুতে দেওয়া, বা খুবই ভালো। গোসল করে সুন্দর করে শাড়িটা পরে নি, তারপর বাইরে আসি। আমান আমার দিকে একবার দেখেন। তারপর আমার হাত ধরে বসালেন আয়নার সামনে। কিছু গয়না পরিয়ে দেয় আর হালকা সাজিয়ে দেয়। এই প্রথম অনেক কাছ থেকে তাকে দেখা। এত মায়াবী সে, এত সুন্দর তার মুখটা, আমি এত কাছে থেকে তাকে না দেখলে বুঝতে পারতাম না। গাড়ির হর্ন শুনে আমান আমার দিকে তাকালেন। মনে আছে তো? জি। চলো। আমার হাত ধরে নিচে নিয়ে এলেন। নিচে এসে দেখি ভেতরে 2জন মধ্যে বয়স্ক দম্পতি আসছেন। এনারাই তাহলে আমার শ্বশুর শাশুড়ি মা। আমান হালকা করে আমাকে বললেন, সালাম করো। আমি গিয়ে ওনাদের সালাম করলাম। থাক মা, তোমাকে সালাম করতে হবে না। আমার দোয়া সব সময় তোমার সাথে আছে, নয়লা রহম আমানের মা। জি মা। আমার আমানের বউ যে এত মিষ্টি আমি জানতাম না। এত কথা বলছো, বউকে পেয়ে আমাকে ভুলে গেছো। আমানের কথায় তারা 2জন আমানের কাছে গিয়ে তাকে বুকে টেনে নেয়। এই মানুষরা কত ভালো, শুধু আমার সাথেই অবিচার। কেন, সত্যি আমি কি করে বার করব? আচ্ছা তোমরা চলো, ফ্রেশ হয়ে রেস্ট নিবা। কোয়েল পাখি। কে রে?
আমি তোমার আধাম। এই বেটাই আমার আধাম মানে। এই দেখ আমাকে ভুলে গেলে তুমি। মানে কি? আর আপনি আমার বাসায়, তার উপর আমার বেডরুমে কি করছেন? তোমার টানে চলে এলাম গো। চোর পিটান খেতে না চাইলে এখান থেকে দূর হন। কি বলো, আমি তো কাছে থাকতে এসেছি। আপনি কি মশকরা করছেন? ছি ছি, মশকরা কেন হবে? আপনি যাবেন নাকি? না থাকমু। আধাম। আচ্ছা আচ্ছা, এই ফুলগুলো নিয়ে যাচ্ছি আমি। আধাম কেয়ারকে ফুলগুলো দিয়ে পালান দিল। কেয়ার রাগ হলেও মনে মনে হাসলো। বৌমা, তোমার নামটা কি? আজিজ খান, আমানের বাবা। একটা বিষয়, আমানের আম্মুর নামটা নয়লাই হবে, আপনারা ঠিকই বলছেন। একটু অনুপমান দিতে চাইছিলাম। জান্নাতুল মেঘ বাবা। জান্নাতুল মেঘ। বাবা কিছুটা চিন্তিত হয়ে চুপ থেকে আবার কিছু একটা বলতে যাবে তখনই মেঘ। আমানের কণ্ঠ শুনে হঠাৎ ভয় পেয়ে যাই। জজি। তোতলাচ্ছ কেন জান? জোর করে হেসে। কই না। রুমে চলো বাবা মা, তোমরা রেস্ট নিয়ে সকালে বউ নিয়ে আবার কথা বলো। আচ্ছা ঠিক আছে, রাত তো কম হলো না। যাও বৌমা। জি মা, আল্লাহ হাফেজ। আমান আমাকে নিয়ে রুমে এলো। তারপর হঠাৎ জোরে দরজাটা লাগিয়ে দিল। শব্দ হওয়ার কারণে আমি কিছুটা ভয় পেয়ে যাই। কি বলতে যাচ্ছিলে বাবাকে? আমার দিকে এগোতে এগোতে। কি বলবো নামটা বলছিলাম। অন্য কিছু বলতে যাচ্ছিলে? কই না তো। হঠাৎ আমান আমার কাছে এসে আমার হাত দুটো ধরে খুব জোরে চেপে ধরে। লাগছে। লাগুক, একটা কথা মন দিয়ে শুনে নিও, বাবা মাকে তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে না, কিছু না। আমি কিছুই বলিনি, শুধু শুনেছি, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বেকুনিতে চলে আসি। সত্যি আমি জানি না কোন দোষের শাস্তি আমি পাচ্ছি, বা আমি এটা জানি না কেন আমি শাস্তি পাচ্ছি, আমি শুধু এটুকু জানি আমি নির্দোষ। কিছু সময় পর হঠাৎ মনে হলো আমি হাওয়াতে ভাসছি। ভালো করে পরখ করলে বুঝলাম আমান আমাকে কোলে তুলে রুমে নিয়ে এসেছে। আমাকে নিয়ে বিছানায় শুয়ে দেন আর তারপর আমার থেকে এক হাতে দূরত্ব রেখে ঘুমিয়ে পড়ে। সকালে আমান তুই একটা পার্টি থ্রো কর আজ সন্ধ্যায়। আধাম আর নাইমুরা আসছে না কেন? আর হ্যাঁ, তোর অফিস স্টাফদের কে ডাকিস? কেন বলো তো? আধাম আর নাইমা তো এমনি চলে আসবে। বাড়ি আমার বৌমা এসেছে, বাড়ি একটা পার্টি হবে না, তুই সন্ধ্যার ব্যবস্থা কর। ওকে আমার মা, আমি দেখছি। এত সময় ধরে এদের কথোপকথন শুনছিলাম। নীরব দর্শক, আমি যা করে তাই দেখি। আজ আমার পুচকি দুইটার কথা খুব মনে পড়ছে। কি জানি পুচকি দুইটা আপনি ছাড়া কি করে আছে, আর বাবাইকে কি করে সামলাচ্ছে। সন্ধ্যায় মেঘমা, এই সাদা শাড়িটা পরবি, খুবই সুন্দর দেখাবে। ঠিক আছে মা, আয় আমি পরিয়ে দিচ্ছি। মা আমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে নিচে নিয়ে এলেন। আমান কারোর সাথে কথা বলছিল, হঠাৎ তার চোখ সিঁড়ি বেয়ে নামা মেঘের দিকে গিয়ে আটকে গেল। পুটাই সাদা পরি মেঘকে আর দেখাচ্ছে। সাদা শাড়ির সাথে অসাধারণ ডায়মন্ডসের ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, সব মিলিয়ে কোন অদ্ভুত রাজ্যের পরি। আমি মায়ের সাথে নিচে আসতে দুটো ছেলে এগিয়ে এলো। দুইটাই স্মার্ট, সুন্দর। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। কি খালামনি, কি অবস্থা? হ্যাঁ, এখন মনে পড়ছে না খালামনির কথা। ছিলি কই কাল? আসলে কাজ থাকে, বুঝোই তো, আমার ভাইয়া পুরো কোম্পানিটা সামলায়, এত বড় কোম্পানির দায়িত্ব তো আমাদের সমান। কোন কথা বলা শিখছো? মেঘেটা হলো নাইম আর এটা আধাম। আমার দুই বোনের দুই ছেলে, বোনে বললে ভুল, আমারই ছেলে। মুখে সামান্য হাসি। এভাবে গল্প চলছে। মা তার পুরনো বান্ধবীদের সাথে কথা বলছে। হঠাৎ কেমন পানির পিপাসা পেল। কিচেন রুমের দিকে এগোতে থাকি। কিচেন রুমে এসে পানি নিচ্ছি, এমন সময় একটা অপরিচিত কণ্ঠ শুনতে পেলাম। হেই বেবি, চলো ডান্স করি। আমি পেছনে ফিরে দেখি একটা ছেলে দাঁড়িয়ে, হাতে মদের গ্লাস। আমি ওনার মতি বুঝতে না পেরে পাশ কাটিয়ে আসতে যাব, তখনই উনি আমার হাত ধরে বসে। তখনই সৃষ্টি হয় বিভ্রান্তি।
হঠাৎ অন্য কোন ছেলের স্পর্শ পেয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করি, এমন সময় হঠাৎ লোকটার মুখে এক হাদায় অন্য কেউ হাত ছাড়া পেয়ে পাশে দেখি আমান। চোখ দুটো লাল হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছেন। আমার কেমন ভয় লাগছে। ওনাকে মেরে আমান আমার হাত ধরে টানতে টানতে সবার আড়ালে রুমে নিয়ে এলেন। এনেই দরজা লক করে আমাকে ধাক্কা দিলেন। ধাক্কা খেয়ে আমি মেঝেতে পড়ে ব্যথা পাই। শাড়ি ঠিক রাখতে না পারলে পড়িস কেন? আমার দিকে এগোতে এগোতে আমার শাড়ি ঠিকই ছিল, তোর পেট বেরিয়েছিল যার জন্য ওই ছেলে তোর দিকে তাকিয়েছিল। আমি খেয়াল করি নাই। আমি দেখাচ্ছি কি করে খেয়াল করতে হয়। বলেই আমার মুখটা বেঁধে দিল, হাত দুটো পেছনে মুছে ধরে বেঁধে দিল। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। আমান ঘরে ঝালানো একটি প্রায় শেষ হয়ে যাওয়া মোমবাতি হতে নিয়ে আমার দিকে এগিয়ে এলো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমান আমার শাড়িটা সরিয়ে বললেন, এখানে নজর দিয়েছিল ওই ছেলে, তাই না? এখানে আর নজর দিতে পারবে না। ওয়েট বলেই জ্বলন্ত মোমটা আমার পেটে রাখে। ওটা গলে আমার পেটে পড়ে পুরাই আগুন ধরে গেছে। প্রচুর জ্বালা করছে। চিৎকারও দিতে পারছি না, মুখটা বাঁধা নিচে গাল চলছে, হয়তো কেউ শুনতে পাবে না আমার চিৎকার। শুধু চোখে পানি ফেলে চলেছি। আমানের কি আমার জন্য একটু দয়া মায়া নেই? আমি মারা যাবো এভাবে চলতে থাকলে। সত্যি আমি মারা যাবো কবে? মোমটা নিভে গেলে ওগুলো সরিয়ে আমাকে তুলে বিছানায় শুয়ে মুখটা খুলে দেয়। আর কখনো এমন করো না, তাহলে এর থেকে খারাপ হবে। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসে। আমান, মা তুমি চলো আমার সাথে। কোথায়? রুমে দরকারি কথা আছে। আমান মায়ের সাথে তাদের রুমে গেল। আমানের বাবা বসে আছে। এদিকে এসো, বসো। কি হয়েছে বাবা? জান্নাতুল মেঘ, আবির রায়হানের বড় মেয়ে, তাই না আমান? বাবা, শুধু বলো তাই কিনা? হ্যাঁ তাই। মেয়েটাকে অনেক মারছিস তাই না? যেটা যোগ্য সেটাই করেছি। আমান তুই কি পাগল? তুই আমার ছেলে। হ্যাঁ তোমার ছেলে, কিন্তু তোমার মতো দয়াবান নই। আমি কখনো আমার ফুপির মৃত্যুর কথা বলবো না। আরে ওর কি দোষ? তুই সবটা না জেনে ওকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? আমি সব জানি। কিছুই জানিস না। তুমি বলো কি জানি না। শোন তবে, তোমার ফুপি মেঘের ছোট চাচুকে ভালোবাসতো। এই কথা আমরা কেউ জানতাম না। আফসোস যদি একবার বলতো ভাইয়া ওই ছেলেটাকে ভালোবাসি। একদিন হঠাৎ তোমার ফুপি তোমার মায়ের কাছে কেঁদে পড়ে। অতীত ভাবি, আমাকে বাঁচাও ভাবি। রুশনি কি হয়েছে? কাঁদছিস কেন? ভাবি আমি গর্ভবতী। ভাবি কি কি বলছো রুশনি? এগুলা প্রেগনেন্ট মানে কি? ভাবি আরিফকে ভালোবাসি, আমাদের রিলেশন 3 বছরের সাহস হয়নি বলার, কিন্তু আমি এখন কি করবো? ও আমাকে মেনে নিতে চাচ্ছে না। কি বলছিস সেগুলা? ভাবি বাঁচাও ভাবি। চিন্তা করিস না, আমি দেখছি। নয়লা ননদের কথা শুনে ঘাবড়ে গেছে, কিন্তু এখন তাকে শক্ত থাকতে হবে। মা ফুপি মনি কাঁদছে কেন? হঠাৎ আমানের কথা শুনে রুশনি নিজেকে সামলাতে চেষ্টা করলো। কিছু না বাবা, এমনি কই আমি কাঁদছি, চলো খেলবা। আমানের তখন 10 বছর বয়স। সে অনেকটা বুঝতে পারছে। ফুপি তার দ্বিতীয় দুনিয়া, ফুপি ছাড়া 1 মিনিট চলার ক্ষমতা তার নেই। ভাবি আমি দেখছি। রুশনি আমানকে নিয়ে ঘরে এলো। আমানের আব্বু বলো, রুশনি প্রেগনেন্ট। কি? উত্তেজিত হইও না প্লিজ। দেখ, রুশনির সাথে ছেলেটার বিয়ে দিয়ে দিলে হয়। ছেলেটা কে? আমানের বাবা সবসময় শান্ত ছিলেন, তিনি শান্তভাবে ভাবতেন সবকিছু। আবির রায়হানের ছোট ভাই। আরিফ রায়হান। আমার বোনের জন্য এই দিন দেখতে হবে, আমি কখনো কল্পনা করিনি। দেরি করা যাবে না আমানের আব্বু। ঠিক আছে, আজই চলো। আমানের বাবা মা রুশনিকে নিয়ে যায় আবির রায়হানের বাড়ি। সেখানে গিয়ে সব খুলে বললেন, ক্ষমা করবেন, আমার ভাইয়ের জন্য আপনাদের এই দিন দেখতে হলো। আমি ওদের বিয়ের ব্যবস্থা করব।
কিসের বিয়ে ভাইয়া? আরিফ, তোর বিয়ে রুশনির সাথে। ওই নষ্ট মেয়েকে আমি বিয়ে করতে রাজি নই। তুমি এগুলা কি বলছো আরিফ? আমি ঠিকই বলছি, তুই একটা বাজে মেয়ে, না জানি আমি বাদে আরো কত ছেলের সাথে বেড শেয়ার করে এখন আসিস। আরিফ, তুমি এটা করতে পারো না। রুশনি, কি হচ্ছে এগুলা আরিফ? আবির, রায়হান, ভাইয়া আমি জানি না, এই মেয়েকে আমি বিয়ে করব না। আরিফ কথাগুলো বলে বেরিয়ে গেল। আমানের মা বাবা রুশনিকে নিয়ে বাসায় আসে। আবির রায়হানের কিছুই বলার থাকে না, ভাই এর এমন কাজে সে লজ্জিত। বাসায় এসে, ফুপি তুমি এসেছো। আমান রুশনির কাছে এগোতে এগোতে রুশনি দৌড়ে দিয়ে ঘরের দরজা লাগায়। বাচ্চা আমান ফুপির ঘরের দরজায় গিয়ে বারবার ধাক্কা দিচ্ছে। ফুপি দরজা খুলো ফুপি। আমানের চিৎকার শুনে আমানের মা বাবা দৌড়ে আসে। আমানের বাবা দরজাটা ভেঙে দেয়, কিন্তু তত সময় অনেক দেরি হয়ে গেছিল। রুশনি সুইসাইড করে। আমান তার দ্বিতীয় দুনিয়া হারায়। রুশনিকে নামানো হয়। ফুপি ফুপি ওঠো না, কি হয়েছে তোমার? বলো না ফুপি, ওঠো না ফুপি। রুশনি তো চলে গেছে না ফেরার দেশে। এই সংবাদ শুনে আবির রায়হান তার ছোট ভাইকে তার সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক দিয়ে তার বাড়ি থেকে বিতাড়িত করে। অনেক ভালোবাসত ভাইকে, তাই মারতে পারেনি, কিন্তু শাস্তি সে দিচ্ছে। তারপর আরিফ বাইরে চলে যায়, মেঘের বাবার সাথে কোন যোগাযোগ থাকে না। বর্তমান, তুই জানিস ওই বাচ্চা মেয়েটা এটা পর্যন্ত জানে না ওর একটা চাচা আছে। কিন্তু আমি যে চিঠিতে পড়েছিলাম, চিঠিটা ছিল তোর ফুপি লেখা শেষ চিঠি। সেখানে সে আরিফের জায়গায় আবি লিখে দেয়, তুই আজ পর্যন্ত নিজের মনের মাঝে এতে রাগ পুষে পুষে ওকে এভাবে কষ্ট দিলি। আমান, ভুল করেছি বাবা, এটা ক্ষমার অযোগ্য ভুল। আমান, আমানের মা। কি করব মা আমি? মেঘের পরিবারকে এ বাড়িতে নিয়ে আয়। ও মানবে কি আমাকে? জানি না, ও যে সিদ্ধান্ত নেয় সেটাই হবে। কিন্তু মা, তোর ইচ্ছে, বাবা নিজের ইচ্ছেতে তো আজ পর্যন্ত অনেক অত্যাচার করেছিস, এখন তুই ভালো জানিস। আমান আজ সত্যি দোষী। সে কি করলো এগুলা এখন মেঘের সামনে কি করে যাবে? আমান ঘরে এসে দেখে মেয়েটা ঘুমিয়ে গেছে। কাঁদতে কাঁদতে পুরো জায়গায় মলম দিয়ে আমান বেরিয়ে যায় মেঘের বাসার উদ্দেশ্য। মেঘের বাসায় এসে ভেতরে প্রবেশ করতে দেখে আবির রায়হানকে পুলিশ ধরেছে। এখানে কি হচ্ছে? ওনার নামে ভ্যাটের কেস আছে, তাই গ্রেফতার করতে আসছি। কত টাকার? ৮০,০০০। উনি অসুস্থ, এভাবে ওনাকে নিতে পারেন না। আপনি কি এগুলো বলার? আমান খান, আশা করি আর কোন পরিচয় দেওয়া লাগবে না। কি সরি স্যার, ওনাকে ছাড়ুন, আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। ওকে স্যার। আবির রায়হানকে তারা বসিয়ে দিয়ে চলে যায়। বর্ষা, কিয়া? জি বলেন। তোমার বাবার সাথে আমার কথা আছে, তোমরা বাইরে যাও। জি ঠিক আছে। বর্ষা কিয়া বাইরে চলে যায়। কে বাবা তুমি? অপরাধী আঙ্কেল। কি বলছো বাবা তুমি? আমাকে বাঁচালে আর নিজেকে অপরাধী বলছো? আমি আপনার জন্য পৃথিবীর সব থেকে বড় অপরাধী। আমি আপনার মেয়েকে আপনার বুক থেকে কেড়ে নেওয়া সেই ব্যক্তি। মানে? আমান আবির রায়হানকে সবটা খুলে বলে। শুধু টর্চারের কথাগুলো চেপে যায়, কারণ তার মেয়েকে সে হারাতে পারবে না। সে অনেক অনুতপ্ত। আবির রায়হান সবটা শুনে কিছু সময় চুপ থাকে। তারপর, আমার মেয়ে কই? বাসায় নিয়ে চলো। জি আপনাদের নিতেই এসেছি। বৌমা ঘুমোচ্ছে, ওঠো বৌমা। মায়ের ডাকে ঘুম ভাঙে, পেটে যন্ত্রণাটা কমেছে, উঠে দেখি মলম দেওয়া। শাড়িটা ঠিক করে উঠে দরজা খুলে দিই। মেঘ, আমার মেয়ে এই শাড়ি পাল্টে এটা পরে নি। কেন মা? পরে নিয়ে আর সুন্দর করে সেজে নি। আবার কোন অনুষ্ঠান? যদি বলি সারপ্রাইজ। কার জন্য? উফ বোকা মেয়ে, পরে রেডি হয়ে থাক, আমি গেলাম। মা চলে গেল। শাড়িটা নিয়ে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে শাড়িটা পরে বের হই। আয়নার এসে নিজের দিকে তাকায়। অতিরিক্ত চিন্তা আর বিগত দিনগুলোর নির্ঘুম রাত কাটানোর সাথে আমানের বিনা দোষের শাস্তি পেয়ে আমার অবস্থা খারাপ। তাই একটু সেজে নিলাম।
মেকআপ দিয়ে কষ্ট ঢাকা যায়। আমান বাসায় চলে আসে বর্ষা, কেয়া আর আবির রয়হানকে নিয়ে। নয়লা রহমান এগিয়ে এসে তাদের ভেতরে আসতে বলেন। মেঘের বাবা হুইল চেয়ারে বসে বসে চলাফেরা করে। স্ট্রোক করার পর তার চলাফেরা বন্ধ হয়ে গেছে। কেমন আছেন? আমানের বাবা। এত বছর পর এভাবে দেখা হবে ভাবিনি। আবির রয়হান। খোদা চাইলে সবই সম্ভব। আজিজ খান। কি হচ্ছে এগুলো কিছুই বুঝি না। আপনি কই? কেয়া। আমান বৌমাকে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। আমান উপরে চলে আসে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা পরিপরনে তার লাল জারি কাজের শাড়ি। চুলগুলো কোমর পর্যন্ত পড়েছে। অসাধারণ সে দৃশ্য দেখে আমানের হৃদয় কাজ করা বন্ধ করে দিয়ে কিছু সময় নীরবে তাকিয়ে থেকে মেঘকে ডাক দিল আমান। মেঘ। আমি পেছনে ফিরে আমানকে দেখতে পাই। এগিয়ে আসি। বলুন ভুয়া ত্বক কণ্ঠে। এত সুন্দর করে সেজেছ আমাকে পাগল করার জন্য। আমানের এই কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। নিচে এসো জানু। বলেই আমার হাত ধরে নিচে নিয়ে এলো। নিচে এসে পা আমার আটকে গেল। আমি যেন আমার চলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কিরে মা, আসবি না কাছে? বাবার এমন কথা দৌড়ে বাবাকে জড়িয়ে ধরি। আর কেঁদে দি। কাঁদিস না মা। কেন কাঁদছিস তুই? মিসু বাবাই, হেঁচকি তুলে তুলে। বাহ, বাবাইকে মিসু আর পুচকি দুইটাকে। তোদেরও। বলেই দুইটারে জড়িয়ে ধরি। সত্যি আমার মনে হচ্ছে আমি আকাশে চাঁদ পেয়েছি আর আমি অনেক খুশি। আর কত কাঁদবে বৌমা, এবার কাঁদার পালা শেষ তো। আমার কান্নার কাটি থামিয়ে আমি বসে পড়ি। মাত্র কিছু দিনের জন্য মনে হচ্ছে কত বছর আমার দেখা হয় না। রাত 11টা। অনেক রাত হলো। তোমরা যে যার রুমে শুয়ে পড়ো। বাসায় যেতে পারলে ভালো হতো। কি যে বলেন বেয়াই, আপনিও না। এই বর্ষা আর কেয়াকে রুম দেখিয়ে দেও। বেয়াইকে আমি নিয়ে যাচ্ছি। আমানের বাবা। থাক আপু, সকালে গল্প করব। হুম। মেঘ। জি মা। চলো একটু কথা আছে। মা আমাকে সাইডে এনে সব ঘটনা বললেন আমানের জীবনের। আমি জানি আমার ছেলেটা অনেক অন্যায় করেছে তোমার সাথে, কিন্তু তোমাকে ক্ষমা করতে বলছি না, শুধু এটুকু বলছি ওর কাছে ওর ফুপি দুই অদুনিয়া ছিল। মা চলে গেলেন। যাব না কোথাও। আমিও ভালোবাসি অনেকে, কিন্তু যেটা আমার করার আমি সেটা করব। এবার ক্যারেক্টার চেঞ্জ হবে। আমি আমান, তুমি মেঘ। মি। আমান অনেক জ্বালিয়েছ। আমি ঘরে চলে এলাম। ঘরে এসে কাউকে না পেয়ে বসলাম। হঠাৎ বাথরুম থেকে আমান বেরিয়ে এলো। আমান, এই খাঁচাটার চাবি কই? আমার কাছে কেন? দিন না। নেও। আসুন আমার সাথে। কই? আসুন না। আমানকে খাঁচার মধ্যে বসিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। এটা কি হলো? রিটিক। মেঘ। কাঁদো বাবু, তোমার কান্না দেখব। আমি কাঁদতে পারি না। ওলে বাবু, তাহলে চুপ থাকো। হুম। আমার কাজ আছে। আমারও ছিল বাবু। আমি বলে বিছানায় শুয়ে পড়লাম। আমানের অবস্থা বেহাল দেখে বোঝা যাচ্ছে জীবনে কোন দিন মেঝেতে ঘুমায়নি। হাসতে হাসতে পেট ব্যথা। কিছু সময় পর উনি হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। আমি ভেতরে গিয়ে ওনাকে শুয়ে মাথার তলে বালিশ দিয়ে নিজে খাঁচার বাইরে শুয়ে পড়ি। ভালোবাসি, কিন্তু মনে মনে বাইরে এখন আমি চন্ডী হুম। হ্যালো কেয়া। কোয়েল পাখি। কি করো? ক্ষেত করি। মানে? ক্ষেতের ধান ফলাই। ও আচ্ছা, তার জন্য আমি আছি তো তুমি কষ্ট করো কেন? মঙ্গলের প্রাণী মনে হয় আপনি। না, তোমার মনের মাঝে বাস করা প্রাণী। এই একদম বাজে বকবে না। না বাজে না, সত্যি। হু জানি আমি। কি জানো? কুচু জানো? ঘুমান বাই। বর্ষা। এই দুইটা ওই দুইটা না। কেয়া। হ্যাঁ, এরা এখানে কি করে রে? বর্ষা। সত্যি তো? কেয়া। কি মিস? কোয়েল পাখি অবাক হচ্ছেন। আধাম। এই কোয়েল পাখিকে হুম। কেয়া।
এই যে তুমি, আধাম। কি বাজে বকছেন কেয়া? রোজাই তো বকি, আধাম। এই থামুন তোরা কেয়া, চুপ। আগে আপনারা বলুন এখানে কি বর্ষা? তোমায় বলেছিলাম না আমাদের মাঝে একটা সম্পর্ক আছে। নাইম। হুম। বর্ষা। আমরা হলাম আমান ভাইয়ের আপন খালাতো ভাই। নাইম। ও আচ্ছা। বর্ষা। কি হচ্ছে এখানে? মেঘ। কই আপনি কিছু না তো, দুইজন একসাথে ভয়ে। আমি কি এমন বললাম যে একসাথে চিল্লিয়ে উঠতে হলো? হুম। মেঘ। হি হি কি যে বলো না তুমি, আপনি চলো সারা বাড়ি ঘুরে দেখি। কেয়া? এই আধাম। জি ভাবি। তোমরা ওদের বাড়ি ঘুরিয়ে দেখাও, আমার একটু কাজ আছে। জো হুকুম ভাবি। তারা চারজন মিলে চলে গেল। মেঘ দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। আমানকে এটা বুঝাতে হবে ভালোবাসার মানুষরা হাজার কষ্ট দিলেও তাকে পাল্টা কষ্ট দেওয়া যায় না। মেঘ এক কাপ কফি করে আমানের জন্য নিয়ে আসে। ট্রেতে করে একটা বেল্টার কফি। আপনার কফি? কফি তো বুঝলাম, কিন্তু এই বেড কেন? কেন খারাপ হলে মারবেন না? মেঘ। জলদি খান, খেয়ে খারাপ হলে মারবেন। আমান মাথা নিচু করে কফিটা খেয়ে বেরিয়ে গেল। যাবার সময় মেঘের কপালে প্রথম চুমুটা খেয়ে গেল। যতই করো চালাকি, এবার তোমাকে আমি বুঝাবো ভালো কি করে বাঁচতে হয়। আচ্ছা বর্ষা, আপনি কি সত্যি এমন মাটির মা? কই মাটির মা? আমার তো বিয়ে হলো না, মা হব কি করে? আরে আরে, আপনি তো দেখি উল্টো পাল্টা ভাবলেন। আমি সব সময় ভালো ভাবি। দেখা যাক আমার জীবনে কি ভালো করতে পারেন। এই আপনার জীবনে আমি যেতে যাব কেন? কারণ আপনি তো সেই। আমি তো কি? নাইমের বর্ষা। কি বলেন আপনি এগুলা? কেন বিশ্বাস হচ্ছে না? এই কি চলে রে কেয়া? কই কিছু না বর্ষা। কিছু তো চলে কেয়া। এই তুমি ওদের মধ্যে আসো কেন? নিজে তো প্রেমের পারো না, অন্যকে বাধা দেও, আধাম। এই আপনি আমাকে কতটা চিনেন হুম আমন করা বলছেন, কেয়া? হাত চিনবো আর কি, তুমি তো আধাম। আমি তো কি? এই থামো থামো তো, যেখানে যাস ওখানেই বাদিয়ে নিস কেন হুম? তুই বড় ওদের হয়ে কথা বলছিস? ও হয় রে, ওদের হয়ে বলছি। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছে এমন সময়। আমরা কালকেই চলে যাব, আবির রায়হান। এই কথা শুনে আধামন, নাইম, কিয়া, বর্ষায় সবার মুখ কালো হয়ে গেল। তুমি কোথাও যাবে না, 4-5 দিন থাকবা? মেঘ। তা বললে কি হয়, আবির রায়হান? আমি কিছু জানি না। মেঘ। আচ্ছা দেখি বেয়ে কি করে যায়, তুমি এত চিন্তা করো না বৌমা। আমানের বাবা। রাতে খাবার পর সবাই একটু কথা বলে চলে এলো যে যার রুমে। আমান চাবিটা কই? এই যে। মেঘ চাবিটা নিয়ে নিজের খাঁচার ভেতর গিয়ে বলল, দেওয়াল বন্দি করবে না। মেঘ প্লিজ, আর এভাবে শাস্তি দিও না। কেন? এতদিন তো তুমি দিতে, আজ আমি নিজেই চলে এসেছি। দেও না বন্দি করে। মেঘ প্লিজ। জানো, ভালোবাসলে ভালোবাসার মানুষরা দেওয়া হাজার কষ্ট সইলেও তাকে পাল্টা কষ্ট দেওয়া যায় না। আর এখানে তো আমার কোন দোষই ছিল না। মেঘ, আমি দিন আটকে দিন আমি ঘুমাই। আমান আমার কথা শুনে আমাকে বার করে এনে বিছানায় শুয়ে দিয়ে আমার পেটে হাত দিয়ে শক্ত করে ধরে শুয়ে পড়ে। নিজেকে কোন উপায়ে ছাড়াতে পারিনি, তাই অবশ্যই ঘুমিয়ে পড়ি। বর্ষা, এই দুইটা ওই দুইটা না, কেয়া? হ্যাঁ, এরা এখানে কি করে রে? বর্ষা। সত্যি তো। কেয়া? কি মিস? কোয়েল পাখি অবাক হচ্ছেন, আধাম। এই কোয়েল পাখিকে হুম, কেয়া? এই যে তুমি, আধাম। কি বাজে বকছেন কেয়া? রোজাই তো বকি, আধাম। এই থামো তোরা কেয়া, চুপ। আগে আপনারা বলুন এখানে কি বর্ষা? তোমায় বলেছিলাম না আমাদের মাঝে একটা সম্পর্ক আছে। নাইম। হুম। বর্ষা। আমরা হলাম আমান ভাইয়ের আপন খালাতো ভাই। নাইম। ও আচ্ছা।
বর্ষা, কি হচ্ছে এখানে? মেঘ, কই আপনি? কিছু না তো, দুইজন একসাথে ভয়। আমি কি এমন বললাম যে একসাথে চিল্লিয়ে উঠতে হলো? হুম। মেঘ, হি হি, কি যে বলো না তুমি। আপনি চলো সারা বাড়ি ঘুরে দেখি। কেয়া, এই আধাম। জি ভাবি, তোমরা ওদের বাড়ি ঘুরিয়ে দেখাও, আমার একটু কাজ আছে। জো হুকুম ভাবি। তারা চারজন মিলে চলে গেল। মেঘ দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। আমানকে এটা বুঝাতে হবে, ভালোবাসার মানুষরা হাজার কষ্ট দিলে তাকে পাল্টা কষ্ট দেওয়া যায় না। মেঘ এক কাপ কফি করে আমানের জন্য নিয়ে আসে। ট্রেতে করে একটা বেলটার কফি। আপনার কফি? কফি তো বুঝলাম, কিন্তু এই বেড কেন? কেন? খারাপ হলে মারবেন না। মেঘ, জলদি খান, খেয়ে খারাপ হলে মারবেন। আমান মাথা নিচু করে কফিটা খেয়ে বেরিয়ে গেল। যাবার সময় মেঘের কপালে প্রথম চুমুটা খেয়ে গেল। যতই করো চালাকি, এবার তোমাকে আমি বুঝাবো ভালো কি করে বাঁচতে হয়। আচ্ছা বর্ষা, আপনি কি সত্যি এমন মাটির মা? কই মাটির মা? আমার তো বিয়ে হলো না, মা হব কি করে? আরে আরে, আপনি তো দেখি উল্টো পাল্টা ভাবলেন। আমি সব সময় ভালো ভাবি। দেখা যাক আমার জীবনে কি ভালো করতে পারেন। ইস, আপনার জীবনে আমি যেতে যাব কেন? কারণ আপনি তো সেই। আমি তো কি? নাইমের বর্ষা, কি বলেন আপনি এগুলা? কেন বিশ্বাস হচ্ছে না? এই কি চলে রে? কেয়া, কই কিছু না বর্ষা। কিছু তো চলে। কেয়া, এই তুমি ওদের মধ্যে আসো কেন? নিজে তো প্রেমের পারো না, অন্যকে বাধা দেও। আধাম, এই আপনি আমাকে কতটা চিনেন? হুম, এমন করা বলছেন। কেয়া, হার চিনবো আর কি, তুমি তো। আধাম, আমি তো কি? এই থামো থামো তো, যেখানে যাস ওখানে বাঁধিয়ে নিস কেন? হুম, তুই বড় ওদের হয়ে কথা বলছিস? ও হয় রে, ওদের হয়ে বলছি। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছে এমন সময়। আমরা কালকেই চলে যাব। আবির, রায়হান। এই কথা শুনে আধামন, নাইম, কিয়া, বর্ষা সবার মুখ কালো হয়ে গেল। তুমি কোথাও যাবে না? 4-5 দিন থাকবা? মেঘ, তা বললে কি হয়? আবির, রায়হান, আমি কিছু জানি না। মেঘ, আচ্ছা দেখি বিয়ে কি করে যায়, তুমি এত চিন্তা করো না বৌমা। আমানের বাবা, রাতে খাবার পর সবাই একটু কথা বলে চলে এলো যে যার রুমে। আমান, চাবিটা কই? এই যে। মেঘ চাবিটা নিয়ে নিজে খাঁচার ভেতর গিয়ে বলল, দেওয়াল বন্দি করবে না। মেঘ প্লিজ, আর এভাবে শাস্তি দিও না। কেন? এতদিন তো তুমি দিতে, আজ আমি নিজেই চলে এসেছি। দেও না বন্দি করে। মেঘ প্লিজ। জানো, ভালোবাসার মানুষরা দেওয়া হাজার কষ্ট সইলেও তাকে পাল্টা কষ্ট দেওয়া যায় না। আর এখানে তো আমার কোন দোষই ছিল না। মেঘ, আমি দিন আটকে দিন আমি ঘুমাই। আমান আমার কথা শুনে আমাকে বার করে এনে বিছানায় শুয়ে দিয়ে আমার পেটে হাত দিয়ে শক্ত করে ধরে শুয়ে পড়ে। নিজেকে কোন উপায়ে ছাড়াতে পারিনি, তাই অবশ্যই ঘুমিয়ে পড়ি। বাবাই। মেঘ, তুই? তোমাকে কিছু বলতে চাই। কি বলবি মা? চলো না বাবা, বাসায় যাই। মানে? মানে আমি বর্ষা, তুমি কি আবার সেই দিনগুলোর মতো কিছু দিন কাটাবো? আমানকে বলেছিস? হ্যাঁ বলছি, চলো না বাবাই। চল তাহলে। একটা কথা বাবাই, আমি না চাইলে আমাকে এখানে আসতে বলবে না তো? কি বলছিস মা? আমি কেন তোকে এটা বলবো? সত্যি বলতো মা, কি হয়েছে জামাইয়ের সাথে? কিছুই না বাবা, শুধু সেই দিনগুলো একটু ফিরে পেতে ইচ্ছে হচ্ছে। বিয়ে বেয়ানকে বলছিস? হুম বলেছি। ঠিক আছে, কাপড় গুছা। গুছানো আছে। কেয়া, বর্ষাকে ডাক। আচ্ছা। আমি কেয়া আর বর্ষাকে ডেকে আনি। ওরা অনেক খুশি আমার যাবার কথা শুনে। আমানকে শাস্তি পেতে হবে। আমি কিছু ভুলিনি ওকে, আমার থেকে দূরে থেকে আমার সাথে করা অন্যায়ের মাসুল দিতে হবে। সব গুছানো শেষ, গাড়িতে ব্যাগ উঠানো হলে মা ডাক দিলেন। জি মা, বলুন।
তোকে বাধা দিব না, আমার ছেলে যেটা করেছে তা ঠিক করেনি। তবে শুধু একটা কথা বলি যে এই করিস আমানের কাছে ফিরে আসিস। সেটা সময় বলে দিবে মা, দোয়া করবেন। চলে এলাম বাসায়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে বাবার জন্য আর সবার জন্য খাবার করে নিলাম। রাতের আসলে মা রান্না করে দিচ্ছে, ওগুলাই গরম করলাম। ভাবি হঠাৎ চলে গেল যে। নাইম। জানি না, বর্ষা। কিন্তু সমস্যা তো কিছু হয়েছে মেবি। না হয়তো। বর্ষা কেয়া? এই কেয়া আসছে ভাই। ওকে। কি রে, কি করিস? কই কিছু না তো। চল আপনি খেতে রেখে। হুম চল। সবাই মিলে একসাথে খাবার খেয়ে উপরে চলে এলাম। আমান আমাকে বাসায় না পেয়ে সত্যি হয়তো অনেক বেশি রিয়েক্ট করবে। মা মেয়ে কই, ওকে দেখছি না। তুই আগে খেয়ে নে। না মা, তুমি আগে বলো মেঘ কই, বাসায় এসে ধরে দিচ্ছি না বাকিরা বা কই। চলে গেছে মেঘ। মানে? তোর জন্য চিঠি রেখে গেছে দেখো পড়ে। আমান 1 মিনিট দেরি না করে রুমে চলে আসে, এসে টেবিলের উপর মেঘের চুলের কাটার নিচে মেঘের লেখা চিঠিটা পায়। কাল যখন খাঁচায় আমি নিজে বন্দি হতে চাইছিলাম তখন আপনি আমাকে টেনে বার করে খাটে শুয়ে দিয়েছিলেন। এই খাঁচা বন্দি পাখিটাকে আপনি মুক্তি দিয়েছেন। তবে যখন এতটা মায়া দেখালেন আর একটু মায়া দেখান, আমাকে নিতে আসবে না। আমার মন চাইলে আমি আসবো, না চাইলে আমাকে ভুকে যাবেন। আপনার দেওয়া প্রতিটা আঘাতের চিহ্ন এখনো আমার শরীরে আছে। হয়তো ব্যথা নেই, ক্ষতস্থানে ব্যথা না থাকলেও মনে ব্যথা আছে। যদি কখনো সেই ব্যথা কাটিয়ে আপনাকে মেনে নিতে পারি তবে আসবো, নাইলে ভুলে যাবেন মেঘ বলতে আপনার জীবনে কেউ ছিল। আল্লাহ হাফেজ। আমান চিঠিটা পড়ে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। সামনে থাকা বড় খাঁচাটি দৃশ্যমান। পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে। আসলে সে দোষী, মেঘকে সে অনেক কষ্ট দিছে। যদি তার প্রিয়তাকে ছাড়া ভালো থাকে তাহলে থাক। মেঘ, সত্যি তুমি যদি থাকো আমাকে ছেড়ে সুখী, তাহলে আমি কথা দিলাম নিতে যাব না তোমাকে। আমাকেও আমার পাপের শাস্তি পেতে হবে। রাতে আমার না খেয়ে মেঘের শাড়ি বুকে জড়িয়ে শুয়ে পড়ে খাঁচার সামনে মেঝেতে অন্নব্রত চোখে পানি ফেলছে। কথায় আছে ছেলেরা নাকি অতি কষ্ট না হলে কাঁদে না। সকালে। কোয়েল পাখি, তুমি এখনো ঘুম আদহম? এত সকাল সকাল কোয়েল পাখি বলতে ফোন দিছেন? উঠো, উঠে নামাজ আদায় করো। ধুরো একটু ঘুমাই। আমি আসবো ভাবিয়াছে কিন্তু। না না, উঠছি। জলদি উঠে নামাজ আদায় করে মর্নিং ওয়াকে বার হও, আমি আছি। ওকে। কেয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। বর্ষা, মেঘ। আপনি বলো। কেয়া এত জলদি উঠেছে? ঘুম তাই তো দেখছি। বাবা গো বাবা, ৩য় বিশ্বযুদ্ধ বাদলে ওকে উঠানো সম্ভব ছিল কখনো? প্রেমে পড়েছে মেঘ। কেয়া অজু করে নামাজ আদায় করে নেয়। আপনি? হুম বলো। হাঁটতে যাব। ঠিক আছে যাও, কিন্তু হ্যাঁ, যদি বাসায় এসে বলেছ কোমর শেষ, আমার পা অচল হয়ে গেছে, তাইলে খবর আছে। আচ্ছা বলবো না। আচ্ছা যাও। মেঘ আর বর্ষা পুনরায় ঘুমিয়ে পড়ে। কিন্তু মেঘ শুয়ে শুয়ে আমানের কথা ভাবছে। আমাকে ছাড়া কেমন আছে, ভালো না খারাপ? আচ্ছা, আমি তো আমার আগের মতোই জীবন কাটাচ্ছি, তাহলে কেন ফাঁকা ফাঁকা লাগছে? আর ওদিকে আমান এখনো মেঝেতেই ওভাবে শুয়ে আছে। সকালে সূর্য উদয় হয়েছে, তাকে এখন নিজের কাজে মন দিতে হবে, তাই উঠে লম্বা শাওয়ার নিয়ে নামাজ পড়ে বাসা থেকে বেরিয়ে যায় আবারও না খেয়ে। কেমন অগোছালো ভাবে চলছে আমান। এদিকে নয়লা রহমান চিন্তায় পড়ে গেছে, তার ছেলে রাতেও খায়নি, দিনেও না বলে বেরিয়ে গেল। নয়লা রহমান নাইমকে ফোন দেয়। নাইম জানায় আমান অফিসেতেই খাবার রান্না করা শুরু করে। অফিসে নিবে বলে। কোয়েল পাখি। চোখ গোল গোল করা মুখ। এমন করো কেন? কেমন করি? দেখ কেয়া, আমি সিরিয়াস, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আধাম কথাটা বলে কেয়ার মুখের দিকে তাকিয়ে আছে মনের মাঝে আসার পাহাড় নিয়ে। সত্যি বলতে আমিও ভালোবাসি। মাথা নিচু করে। কোয়েল পাখি, তুমি পাশে থাকবে তো? তুমি চাইলে সারা জীবন। নয়লা রহমান ছেলের জন্য খাবার নিয়ে আসছে, কিন্তু আমান কিছুই খায়নি।
আমান তার কাজ করছে। এদিকে মেঘ তার পরিবার নিয়ে বেশ ভালোই আছে, কিন্তু সবকিছুর মাঝে বিষণ্ণ মন শুধু তাকেই খুঁজে চলেছে। বর্ষায় সাদা হার্ট নাইন, কেয়া আধাম। তারা ভালোবাসায় আবদ্ধ হয়েছে। মেঘ কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু কিছুই বলে না। এভাবে কাটতে থাকে দিন। প্রায় 1 মাস পর আমানের ওজন 65 থেকে 59 নেমে এসেছে, চোখের নিচে পড়েছে কালো দাগ। এই 1 মাসে মেঘের ফেলে রাখা শাড়িগুলো বুকে নিয়ে নির্ঘুমে রাত পার করেছে আমান, কিন্তু প্রিয়কে সে একাই থাকতে দিচ্ছে। নয়লা রহমান ছেলের এই কষ্ট সহ্য করতে পারছে না। এদিকে আমানের কসমের জন্য মেঘকে কিছু বলতে পারছে না। আমান রাতে প্রচুর নেশা করে। চোয়াল ভেঙে গেছে, চেহারার উজ্জ্বলতা হারিয়ে গেছে। নয়লা রহমান আমানকে একা ছাড়তেও এখনো ভয় পায়। এদিকে মেঘ দিন যাচ্ছে, অস্থিরতা বাড়ছে। আমানকে প্রচুর দেখতে ইচ্ছে করে। মনে হয় কাছে পেলে জড়িয়ে ধরবে, কিন্তু তার প্রতি ওর হওয়া অবিচার বাধা দেয়। কেয়া বর্ষা ব্যাপারটা বুঝতে পেরে নানানভাবে মেঘর থেকে জানতে চায় সমস্যা কি, কিন্তু মেঘকে প্রচুর চাপা বলেনি কাউকে কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম, আমরা ঢাকা মেডিকেল থেকে বলছি। আমান খান, আপনার কি হয়? আমার ছেলে কেন? উনি অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর খারাপ অবস্থা, জলদি হসপিটালে আসুন। নয়লা রহমান এই কথা শুনে হাত থেকে ফোনটা আপনা আপনি পড়ে গেল। আমানের আব্বু। আমানের আম্মুর চিৎকার শুনে আমানের বাবা দৌড়ে চলে আসে। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, কাঁদতে কাঁদতে। তুমি কেঁদো না নয়লা, কোন হসপিটাল নাম বলো? ঢাকা মেডিকেল। আমানের আব্বু একদম দেরি না করে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে। আমানের প্রচুর রক্ত গেছে, তার উপর ওর অবস্থা প্রচুর খারাপ, শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাই আরো বেশি সমস্যা হয়েছে। হ্যালো আজিজ খান। জি বিআই বলুন। আমান অ্যাক্সিডেন্ট করেছে। কি বলেন, কি করে? জানি না বিআই, প্রচুর খারাপ অবস্থা। আপনি ভেঙে পড়বেন না, আমরা আসছি। মেঘ, এই মেঘ। বাবার চিৎকার শুনে মেঘ দৌড়ে আসে। কি হয়েছে বাবাই? আমান অ্যাক্সিডেন্ট করছে। মুহূর্তে মেঘের দুনিয়া কেমন ফ্যাকাশে হতে লাগলো। কি করবে কি করবে না কিছুই বোঝার ক্ষমতা তার নেই। আপনি চল যাবি না? কেয়ার কথায় মেঘের হুঁশ ফিরে। চল। সবাই হসপিটালে পৌঁছায়। মা আমান। ডক্টর দেখছে। দেখছে কেমন আছে, কি হয়েছে হঠাৎ? কেঁদে দিয়ে তুই চলে যাবার পর থেকেই খাওয়া দাওয়া ছেড়ে দিছে। 59 কেজিতে নেমে এসেছে। রাতে রাত করে ফিরতো। আমার ছেলেটার চোখের নিচে কালো দাগ পড়েছে। আমাকে কেন বলেননি? আমাকে ওর মাথা ছুঁয়ে কসম কাটিয়ে রেখেছিল, কি করে বলতাম বলতো? মেঘের দুনিয়া যেন 1 মিনিটের মধ্যে তছনছ হয়ে গেছে। আমানকে শাস্তি দিতে গিয়ে এখন নিজে শাস্তি ভোগ করছে। এগুলা কি হলো ওর সাথে? কিছুই বুঝতে পারছে না। শুধু একটা চেয়ারে বসে কাঁদছে আর আল্লাহকে রাখছে। কেয়া বর্ষা অনেক চেষ্টা করেছে, কিন্তু থামাতে পারেনি। মেঘ প্রচুর ভেঙে পড়েছে। প্রায় 2 ঘন্টা ডক্টর বেরিয়ে এলো। উনি এখন ঠিক আছে, কিন্তু ওনার হাত আর পা ভেঙে গেছে, রিকভার করতে সময় লাগবে, তবে পুরোপুরি খেয়াল রাখলে ইনশাআল্লাহ জলদি সুস্থ হবে। দেখা করতে পারবো মেঘ? যে কিন্তু একজন। মা আমি। যা। মেঘ রুমে প্রবেশ করে। আমান চোখ বন্ধ করে আছে, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ। মেঘের প্রচুর কষ্ট হচ্ছে এগুলো দেখে। নিজেকে সামলাতে পারছে না কোন মতে। মেঘ স্বপ্নেও কল্পনা করতে পারেনি এতদিন পর এই অবস্থায় আমানের সাথে দেখা হবে। মেঘ একটু একটু করে আমানের দিকে এগোতে থাকে। আমানের কাছে গিয়ে মুখটা ভালো করে দেখে চোখের প্রায় দূর পর্যন্ত কালো হয়ে গেছে। কেমন গর্তে চলে গেছে চোখ দুটো, অনেকদিন না ঘুমানোর কারণে। মেঘ এগুলা দেখে শুধু কান্নাই করছে, বলার মতো কিছু নাই। আমান কেঁদে দিয়ে একটু করে চোখ খুলে মেঘের দিকে তাকায় আমান। আমান হাত উঠাতে গিয়ে পারে না। তা দেখে মেঘের আরো কান্না পায়। মেঘের কান্না দেখে আমান মামা গলায় বলতে চেষ্টা করে, কাঁদছো কেন? তুমি যা চেয়েছো তাই তো দিচ্ছি, তোমার চোখে আর পানি দেখতে পারবো না আমি।
আমাকে ক্ষমা করে দিন, আর কখনো আপনার থেকে দূরে থাকবো না, কথা দিলাম। কেঁদে কেঁদে আমান মৃদু হেসে চোখ বুজে নেয়। ভালোবাসায় এমনি হয়, ঘৃণা কষ্ট ফাটল ধরাতে পারে ঠিকই, কিন্তু সময়ের তালে তারা নিজেদের নিজেরাই গুছিয়ে নিতে পারে। হসপিটালে 7 দিন থাকার পর আমানকে ছুটি দেওয়া হয়। মেঘকে আমানের পাশ থেকে কেউ সরাতে পারেনি। আমানের সম্পূর্ণ খেয়াল রেখেছে মেঘ। আজ আমানকে বাসায় নিয়ে আসবে, তাই মেঘ আমানের কাপড় পাল্টে দেয়। এখন আমান হালকা সুস্থ, কথাগুলো কিছুটা স্পষ্ট হয়েছে। মেঘ, হুম, তুমি সত্যি আর যাবে না তো? কি মনে হয়? মনে হয় সবসময় তোমার ধরে থাকি, নাইলে হারিয়ে যাবা। তাই নাকি? হুম, তাহলে থাকেন ধরে। মজা নিচ্ছ? না, মজা কেন নিব, আমার বরের সাথে আমি। একদম মজা নয়, কখনো যাব না, ওয়াদা দিলাম। মেঘ, মা হয়েছে তোর? নয়লা রহমান। হ্যাঁ মা হয়েছে। চল তাহলে। জি মা। মেঘ আমানকে হুইল চেয়ারে বাসায়, তারপর সবাই মিলে বাসায় চলে আসে। কোয়েল পাখি, হুম বলো। ভাইয়াকে রিলিজ দিয়ে দিল তো? হুম, আপনি অনেক চিন্তায় ছিল। হ্যাঁ তা ছিল। তো কি হয়েছে বলো। ভালোবাসি। বলে বাবুলি। এগুলো বলবা না। কোনগুলা? এই ন্যাকামি বাবু টাবু। হা হা, আমি তো মজা করছিলাম। হুম, মজার ন্যাকামি বুঝেছ। আচ্ছা বুঝলাম বুঝলাম। চলো বিয়ে করি। চলো। কাকে? বর্ষা। কাকে আবার? আলহামনকে? কে অন্য মানুষ হয়ে? ও তুমি তলে তলে টেম্পু চালাও? হ্যাঁ মানে তুই বর্ষা তুই? হ্যাঁ আমি। কেন আলহামকে ভেবেছিলি? কেন? কেন আবার বিয়ে করতে? তুই যে কি বলিস না। ও মা, কি বলবো আবার? যাও, ভালো লাগে না। ইস লজ্জাবতী আমার শোন, আমিও ভালোবাসি একজনকে। কাকে? নাইমকে। ও মা তাই? হুম। আল্লাহ সব তো ঠিক, কিন্তু পরিবার কি মেনে নেবে? জানি না। যদি না মানে তাহলে কি হবে? এমন বলিস না, কান্না পায়। এই বাবাই ডাকে। চল এদিকে আমানের বাসায়। মেঘ স্যুপ রান্না করে নিয়ে এসেছে। এসো একটু উঠো। স্যুপ ভালো না? কেন, খারাপের কি আছে? আর অসুস্থ মানুষের খাবার কখনো ভালো হয় না। আমি এগুলো খাবো না। তুমি কি বাচ্চা? না, তবে বাচ্চার বাবা হতে পারি। মার খাওয়া। ও মা, ব্যথা পাবো না। আমার রাগ হচ্ছে, কিন্তু এটা খাও। দেও, আর কি করার। নিরাশ হয়ে এভাবে কাটছে দিন। মেঘ যত্নের কোন ত্রুটি রাখেনি। আস্তে আস্তে আমান ভালো হতে লাগলো। বাকি দুইটা ভালোবাসার পাখির ভালোবাসা গভীর হতে লাগলো। আমন, সে তো মেঘের ওপর এমনিতেই পাগল। আমানের ওজন সঠিক হয়ে এলো। চেহারা ফিরতে লাগলো। 2 মাস পর আমান এখন পুরোপুরি সুস্থ। হাঁটতে পারে। ডক্টরের কিছু নির্দেশ মানলে তার সমস্যা হবে না। আজ আমান অফিস যাবে ঠিক করেছে। অনেক তো হলো, বাবা অনেক করেছে। নাইম আর আধাম এসেছে। তারাও রোজ এসে আমানকে রেখে যেত। হঠাৎ নাইমের ফোন বেজে উঠে, তাই সে একটু সাইডে যায়। হ্যাঁ বলো। ভালো লাগছে না, কি করি বলো তো? বর্ষা। ওরে যান পাখি, ভালো লাগে না, কিন্তু আমি তো আমান ভাইয়ের বাসায়। একটু পর অফিস যাব। হুম, আমরাও কাল আসলাম। তা এখন কি? ভালোবাসি। আমিও ভালোবাসি। কাকে ভালোবাসিস? নয়লা রহমান। কই খালামনি, কাকে আবার? না, আমি বেশ শুনলাম, জলদি নাম বল। না মানে খালামনি আসলে। এদিকে আয় আমার সাথে। এই মরেছে, এবার যদি সব শেষ হয়ে যায়। নয়লা রহমান সবাইকে ডাকলেন। গম্ভীর হয়ে আছেন তা দেখে আমান বলল, কি হলো মা, কিছু বলো। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মেঘমাতার জন্য ওইটা দরকারি। বলো মা। আমি কেয়া আধাম, বর্ষা, নাইম আর আমান মেয়ে সবার বিয়ে দিতে চাই।
আমান আর মেঘের পুনরায় সব বিধিবিধান মেনে বিয়ে হবে। কিন্তু মায়েদের বিয়ে এরা কি রাজি? আর বাবা উনি কি জানেন কিছু? আমান, ওরা একে অপরকে ভালোবাসে রে পাগল। শুনে দেখ। কিরে নাইম, আধামান সত্যি এগুলা? জি ভাইয়া, আধাম। তাহলে বিয়াইকে ডাকি। নয়লা রহমান। হুম ডাকো। সবাই সেখানে কিছু সময় অপেক্ষা করার পর আবির, রায়হান, কেয়া আর বর্ষাও চলে এলো। সবাইকে সারপ্রাইজ দেওয়া হলো। কেয়া বর্ষা মনে মনে অনেক খুশি। বিয়ের দিন ঠিক করা হয়। 3 দিন পর 3 জুটির একসাথে বিয়ে হবে ধুমধাম করে। কাল অবসর, পরশু গায়ে হলুদ আর পরের দিন বিয়ে। কিন্তু আবির রায়হান এখন হাঁটতে পারেন, তাও হালকা অসুস্থ। তাই ঠিক করা হলো আবির রায়হানের সাথে আমানের 2 জন গার্ড যাবে, যারা খুব সুন্দর করে বিয়ের ব্যবস্থা করতে পারবে। সব হলো। এবার আর একটা কথা, মেঘ আপনিকে আমাদের সাথে যেতে হবে। বর্ষা মানে আমান। ও মা, মানে আবার কি নতুন করে বিয়ে হচ্ছে আপনাদের? আপনি আমাদের সাথে যাবে, এই 3 দিন আমাদের সাথে থাকবে। কেয়া, কিন্তু কেন? আমান, ও মা কেন? আবার কখনো শুনেছেন বিয়ের আগে বউ নিজের শ্বশুর বাড়ি থাকে? কেয়া, হ্যাঁ কেয়া, তুই ঠিক বলছিস মা। নয়লা রহমান, আপনি তাইলে যা, ব্যাগ গুছা। কেয়া, হুম যাচ্ছি। মুচকি হেসে মেঘ চলে এলো উপরে। মেঘ ব্যাগ গুছায় এমন সময় আমান এসে পেছনে থেকে ধরে বসলো। কি হচ্ছে? আমার বউটাকে নিয়ে যাচ্ছে হবে না? সারা জীবনের জন্য নিচ্ছে নাকি? আমি এই 3 দিন কেমনে কাটাবো? যেভাবে বিয়ের আগে কাটাতে। বউ ভালোবাসি। ও ভালোবাসো তুমি? অনেক। আরে বাবা, মাত্র তো 3 দিন। আমার কাছে 30 বছরের সমান। আচ্ছা তাহলে চুরি করে নিয়ে এসো কেমন? ভালো বলছো। এই পাজি। তোমার পাজি। আচ্ছা ছাড়ো, যেতে হবে। না। আমান, আচ্ছা নে ছাড়লাম, বিয়ের পরে দেখা যাবে। দেখুন নি। মেয়েকে নিয়ে সবাই বাসায় চলে আসে। এদিকে আধাম নাইম ওদের মা বাবা নিয়ে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর নয়লা রহমান ওদের বড় করেছে। যখন ওরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন নিজেরা বাড়ি করে অন্য বাড়িতে উঠেছে। কিন্তু এখন তার সবাই একসাথে থাকতে চায়। আর এ বাড়িটা সবার মতন করেই বানানো হয়েছে, তাই ও বাড়ি তালা দিয়ে দেওয়া হয়। বাড়িতে বিয়ে, সবাই কাজে লেগে পড়ে। বিয়ে মানে আনন্দ, আর তা যদি হয় ভালোবাসার মানুষের সাথে, তবে সে আনন্দ রাখার মতন অবস্থা থাকে না। একদিন পর, আজ গায়ে হলুদের অনুষ্ঠান। 3 বোনকে কাঁচা হলুদ কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ফুলের গয়না। 3 জন আলাদা আলাদা করে সেজেছে। পুরোই পরি লাগছে। ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের 3 জনকে ছাদে স্টেজে বসিয়ে আশেপাশের কিছু লোকজন আনন্দ করছে। হঠাৎ মেঘের ওড়নার চিপটি পিনটা খুলে যায়। কেয়া, আমি একটু রুমে যাচ্ছি, হলুদ দেবার আগে চলে আসবো। ওকে আপনি। মেঘ রুমে এসে ওড়না ঠিক করছে এমন সময় হঠাৎ পেছনে থেকে কেউ তাকে টান দিল। ঘটনা চক্রে মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। কিছু বলার আগেই সামনে থাকা লেকটা হাতের হলুদ তার গালে লাগিয়ে দেয়। মেঘ চোখ তুলে আমানকে দেখতে পায়। আপনি? আমার বউকে আমার থেকে আগে কেউ হলুদ লাগাবে তা তো হবে না। এখানে এলেন কি করে? দেয়াল টপকে। এখন জানকেও দেখলে সমস্যা? ইস, আমার বউয়ের সাথে দেখলে কিসের সমস্যা? আমান, ওকে যাচ্ছি যাচ্ছি। আমান তার আসার পথ দিয়ে চলে গেল। পাগল একটা মেঘ। এখন ফোন দিছো কেন? জানো না সবার মধ্যে আছি। কেয়া, কোয়েল পাখি প্লিজ একটু সাইডে আসো। পাখি, আধাম। কেন, কি জন্য? প্লিজ পাখি, আমি এসেছি প্লিজ। কিন্তু কেন? আরে হলুদ শুরু হলো বলে জলদি আসো। ওয়েট, তুমি না মেরে দিবা কবে? বর্ষা শোন। হ্যাঁ বল। একটু ওয়াশরুমে থেকে আসছি। হুম। ওকে। কেয়া কোন মতে অজুহাত দিয়ে চলে আসে। কি হয়েছেটা কি? পেছনে ফিরো। কেন?
ফিরো না। কেয়া পিছনে ফিরতে আধামান সুন্দর একটা হলুদ গোলাপ খুব আল করে মাথায় লাগিয়ে দেয়। তোমার জন্য এইটা আমার পক্ষ থেকে। এটা পরেও দেওয়া যেত। না, এখনই ভালোবাসার সময়। তোমাকে পরি লাগছে কেয়া। তোমাকে সুন্দর দেখাচ্ছে। আরে আমি গেলাম, সময় হয়েছে। বলেই কেয়া দৌড় দিল। পাগলি একটা। আধাম চলে আসে। কিরে কই ছিলি মেঘ? কোথাও না, ওয়াশরুমে। তোর মাথায় এই হলুদ গোলাপকে দিল? কই কেউ না, আমি হয়তো নিজে নিয়েছি। কিন্তু তোমার হলুদ দিল কে? এই এত প্রশ্ন করতে নাই, চুপ থাক। হলুদ অনুষ্ঠান শেষ হলে সবাই ঘরে চলে এলো। বর্ষা পানি এনে ভেতরে যাবে এমন সময় কেউ তার হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। এই হুসরাস, আমি নাইম। তুমি? হ্যাঁ আমি। এখানে কি? তোমায় দেখতে। কি যে বলো না। সত্যি বলি। এখন যাও, কাল তো এমনিতেও দেখতে পাবা। তার আগে এইটা নেও। কি এটা? তোমার জন্য এনেছি। কিন্তু কালো গেলাম। কালো কিছু ডিফারেন্ট। আচ্ছা ধন্যবাদ, এখন যেতে দেও। ওকে বাই। বাই। রাত পেরিয়ে সকাল হলো। আজ ওদের বিয়ে। আবির রায়হান সব কাজ করলেও আজ কেমন বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। কষ্ট হচ্ছে এটা ভেবে, 3টে মেয়ে আজ চলে যাবে। পুরোটা বাড়ি ফাঁকা হয়ে যাবে আজ। আজ মেয়েদের সাথে কিছু সময় কথা বললেন তিনি। বাবা এমনি হয়। বিয়ের পড়ানো শেষ হলে মেয়েদের বিদায় দেবার সময় অনেক কেঁদেছিল তিনি। কিন্তু হাজার হলেও মেয়ে তো আর কি হবে, এটাই নিয়তি। নার্ভাস হচ্ছে কেয়া, প্রচুর নার্ভাস। কি করবে সে? তাই বাসর ঘরে বসে না থেকে বাইরে চারি করছে কেয়া। কেমন কেমন ফিল হচ্ছে তার বোঝানো মুশকিল। এমন সময় দরজায় শব্দ হতে কেয়া দাঁড়িয়ে পড়ে। কি করছো তুমি? কিছু না। আচ্ছা কিছু না। কেয়ার দিকে এগোতে এগোতে। সত্যি কিছু না। আমার কোয়েল পাখি দেখি নরম সুরে কথা বলছে। উঁচু করে কথা বলবো আমি? না তা না, তবে চণ্ডী কোয়েল পাখি আমার ভালো লাগে। আচ্ছা তাই নাকি? তাহলে ঝগড়া করি। না, ঝগড়া কেন করবা? এখন যা করবো শুধু দেখবা। বর্ষা বলো। আমাদের সম্পর্কটা শুরু হয়েছে কেয়া আধামানের ঝগড়ার মাধ্যমে, কিন্তু এর শেষ পরিণতিটা সব থেকে মধুর করতে চাই। আমিও ভালোবাসি, সত্যি অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি। সারা জীবন পাশে থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত। কথা দিলাম। বাসর ঘরে মুখে ইয়া বড় ঘুমটা টেনে বসে আছি আমি। নতুন বিয়ে হয়েছে, আমার স্বপ্নের বিয়েটা এমনি ছিল। সত্যি কখনো কল্পনা করতে পারিনি আমার জীবনে এত বড় ঝড় আসবে, আর তাই ভাবে শেষ হয় আমাকে একটা সুন্দর দিনে উপহার দিবে। আমানকে পেয়ে আমি সত্যি সুখী। আমার জীবনে ভালোবাসা শিখিয়েছে ও। কি ভাবছো? হঠাৎ আমান দরজা খুলে এসে বলল। খাঁচাটা কই? ভেঙে দিছি। কেন? তোমাকে এখন সুন্দরী খাঁচাতে বন্দি দেখতে চাই না জীবনে, কখনো না। তুমি আমার জীবনে সুন্দর একটা দিনের মতো। আর তুমি আমার জীবনে জীবন মরণ সবকিছু। ভালোবাসি আমান। আমিও। 3 জুটি ভালোবাসার পাখি আবদ্ধ হলো গভীর ভালোবাসায়। সম্পর্কের শুরুটা কঠিন কষ্টের হলেও ভালোবাসার জোরেতে এখন মধুর সমাপ্তি ধরন পড়েছে। ভালোবাসলে ভালোবাসার জন্য লড়াই করতে হয়। তোমার ভালোবাসাও এমনি সুপ্ত থেকে কবে গভীর আকার ধারণ করবে তা তুমি নিজেও জানো না। সব শেষে বলছি, বিশ্বাস অনেক বড়, এটা এমন একটা সম্পদ যেটা সবার কাছে থাকে না। তুমি যদি তাকে ভালোবাসো অবশ্যই তার মুখে বলা কথায় তোমার বিশ্বাস হবে। পরিশেষে একটাই কথা, বেঁচে থাকুক পৃথিবীর বুকে হাজারো ভালোবাসা। সমাপ্ত।